এই সাব্বির, ওঠ ওঠ বাবা, লেট হয়ে যাচ্ছে। বাবা একটু ঘুমাই না। তুই তো প্রতিদিন তাড়াতাড়ি উঠে যাস, আজ লেট করছিস কেন? বাবার এই কথাটা শোনার পরই সাব্বিরের একরাশ দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল। পরশু রাতে সাব্বির আর সাব্বিরের বন্ধুরা সবাই মিলে একটা বিষয়ের জন্য খুব খুশি ছিল, তাই সাব্বির সবাইকে একটা রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছিল। ট্রিট দেওয়ার শেষ হলে সবাই যে যার মতো চলে যায়। সাব্বির বাইক নিয়ে বাসায় যাচ্ছিল। সামনে দিয়ে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিল। রাত তখন বেশি না, 8 কি 9টা বাজে। মেয়ে দুটো বোরখা পরেছিল, একজন প্রজাপতি বোরখা আর একজন কালো ঢিলে ঢালা বোরখা। মেয়ে দুটো সামনে ছিল আর সাব্বির পেছনে। তখনই মেয়ে দুটো একটা অটো ডাক দেয়। এই ভাইয়া যাবেন? অটোওয়ালা যাবে বললে মেয়ে দুটো উঠতে নিলে তখনই অটোওয়ালা মেয়েটার কাঁধের হ্যান্ডব্যাগটা নিয়ে ফুল স্পিডে অটো টেনে চলে যায়। সাব্বির অটোওয়ালার পিছু ধাওয়া করে বাইক নিয়ে অনেক চেষ্টার পর ওই ব্যাগটা পেয়েও যায়। সাব্বির ব্যাগটা ওই লোকের কাছ থেকে নিয়ে সেই জায়গায় আবারও আসে, বাট মেয়েগুলোকে পায় না। মেয়েটার ব্যাগ খুলতে যেয়েও সাব্বির খোলে না। পরে অনেক চিন্তা ভাবনার পরে মেয়েটার ব্যাগ খোলে এবং একটা কলেজের বেতনের রিসিট পায়। হয়তো ওই মেয়ে দুটোর মধ্যে কারো হবে। রাতে বাড়িতে এসে সবটা বলে সাব্বির। বাবা, তুই খুব ভালো কাজ করেছিস, দেখিস মেয়েটি অনেক খুশি হবে। আশা করি। পরের দিন সাব্বির যখন ওই কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল তখন একটা মেয়ে সাব্বিরের দিকে তেড়ে আসে। সাব্বির মেয়েটাকে আগে কখনো দেখেনি। হঠাৎ যদি আপনার দিকে কেউ তেড়ে আসে, তাও আবার একজন সুন্দরী মহিলা থুকু মেয়ে, তখন আপনার কেমন লাগবে? সাব্বির একটা মেয়ের আসার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মেয়েটা এসে সাব্বিরের পাশে রাখা ব্যাগটা ছো মেরে নিয়ে নেয়। এই মেয়ে, এটা কি ধরনের অসভ্যতা? কেন, কি করলাম আমি যে আমাকে অসভ্য বলছেন? অসভ্য তো আপনি। আজব না, একে তো আমার ব্যাগ নিয়েছেন, তাও আবার আমাকে অসভ্য বলছেন। এটা আমার ব্যাগ, তাই আমি নিয়েছি। আপনি তো চোর। আমার ব্যাগ চোর? সবাই সাব্বিরের দিকে কেমন যেন হয়ে তাকিয়ে আছে। সবাই ওকে চোর ভাবছে। কি হলো বলেন, এটা আপনি কোথায় পেয়েছেন? সাব্বির এখন সবার চোখে চোরের তালিকায় পড়ে গেছে। ও যেই মন মানসিকতা নিয়ে ব্যাগটা দিতে এসেছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর বেশিক্ষণ এখানে থাকলে চেনা কেউ দেখলে বলবে কমিশনার সাহেব এখন মহিলা কলেজের সামনে ঘোরাঘুরি করে। এটা আপনার ব্যাগ, প্রমাণ কি? এই যে আমার আইডি। যাক, এটাই তাহলে বোরকাওয়ালি মেয়েটা। ব্যাগটা দিতে এসেছিলাম, দেওয়া শেষ, ব্যাস। আমার আর এখন সম্মান কামাতে হবে না। সাব্বির বাইক চালিয়ে কিছু না বলে সেখান থেকে চলে আসে। মেয়েটা পিছন থেকে কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু সাব্বির শোনেনি। সাব্বির উপকার করতে গিয়ে চোর সেজে গিয়েছিল। কি রে, কই হারিয়ে গেলি? হ্যাঁ বাবা, বলো। কয়েকদিন আগে প্রমোশন পেলি, এখন থেকে যদি আবার অলসতা করিস তো কি করে চলবে? আরে বাবা চিল, তুমি যাও, আমি আসছি। সাব্বির ফ্রেশ হতে চলে যায়। এতক্ষণে বলে ফেলি সাব্বিরের সংক্ষিপ্ত পরিচয়। নাম রাফসান আহমেদ সাব্বির, বয়স 23। দুনিয়ায় আপন বলতে কেবল বাবা আছে, মা ছোটবেলায় সাব্বিরকে জন্ম দিতে গিয়ে মারা যায়। বাকিটুকু পরে জানবেন। ফ্রেশ হয়ে নিচে এসে এই মেয়েটা, খাবার দাও। আইতাছি, খাড়াও। এত দেরি হয় কেন তোর? প্রতিদিন কি করিস সকাল সকাল? বমুই হইলাম ডিজিটাল, পুরাই মরটা। সকাল সকাল জাকিং করি। কি বলবি জ্যাগিং? আরে ওটা জ্যাগিং না, জগিং। আর ওইটা কি বললি? মটাম? কার পোস্টমর্টম? আরে ভাই, মোর ইংলিশে এত ভুল ধরো কেন? ভুল করলে তো ধরবই, কথা বাদ দে। আজকে আমার নতুন কমিশনার পদে জয়েনিং, জানিস না? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। হ ভাই, যাই, একটু খাড়াও। সাব্বির টেবিলে বসে পড়ে আর বাবা ও মিতা খাবার নিয়ে আসে। মিতা কে জানবেন না? মিতা হলো সাব্বিরের বাবার ড্রাইভারের মেয়ে। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে এখানেই থাকে। সাব্বির অনেক আদর করে, কাজের লোকের মতো কখনোই ব্যবহার করে না। খাবার খেয়ে সাব্বির ইউনিফর্ম পরে বের হয়। বাবাকে সালাম করে বেরিয়ে যায়। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। সালাম সাহেব। তাড়াতাড়ি চালাও। স্যারের যা লাগতেছে না আজকে, একেবারে চাক্কাস। আরে এত পাম দিতে হবে না, আর আমি তো প্রতিদিন এমনই দেখাই, আজকে আবার কি দেখলে? স্যার স্টাইল। তাই নাকি? যাক, কেউ অন্তত স্টাইলের প্রশংসা করলো।
ফাহিম গাড়ি চালাচ্ছে আর সাব্বির বসে আছে। আজকে কমিশনার অফিসের সামনে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন কমিশনারকে ওয়েলকাম জানানোর জন্য। ফাহিম গাড়ি চালিয়ে কমিশনার অফিসের সামনে আসে। অনেক পুলিশ দাঁড়িয়ে আছে সাব্বিরের অপেক্ষায়। ফাহিম গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। সাব্বির হিরোইক স্টাইলে গাড়ি থেকে নেমে আসে। তেমন কিছু বলার নেই সাব্বিরের ব্যাপারে। 5.8 ইঞ্চ হাইট, স্ত্রী করা পুলিশের ইউনিফর্ম আর কালো সানগ্লাস, একেবারে সিনেমার পুলিশদের মতো। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এগিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সবাই সেলুট দেয়। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। স্যার, আমরা ভেবেছিলাম কমিশনার স্যার হয়তো কোনো বয়স্ক লোক হবে, কিন্তু আপনি তো। কি বাচ্চা পোলাপান? না স্যার, আমি সেটা বলিনি। আরে আপনারা তো ভয়ে ঘামছেন, আমাকে ভয় পেতে হবে না। আমিও আপনাদের সাধারণ মানুষ, হয়তো পোস্টে আপনাদের বড় এতটুকুই। আরেকজন স্যার, আপনার মনোভাবের তুলনা হয় না। ফাহিম, গাড়ি থেকে ফাইলগুলো নিয়ে আসো। ওকে স্যার। কমিশনার অফিসে সাধারণত অনেক পুলিশ থাকে। ইন্সপেক্টর রায়শা সাব্বিরকে তার কেবিন দেখিয়ে দেয়। স্যার, এটা আপনার কেবিন, কোনো প্রয়োজনে আমাদের ডেকে নেবেন। ওকে, আমাকে এখানকার সকল কেসের ডিটেলস আর সব গুন্ডা বদমাইশের লিস্ট দেবেন। ওকে স্যার। একটু বাদে সাব্বির ফাইলগুলো ঘাঁটতে থাকে আর কিছু কেস সাব্বিরের নজরে আসে, ওইগুলো চেক করতে থাকে। তখনই স্যার আমাকে সাহায্য করুন স্যার, আমার মেয়েকে বাঁচান। কথাগুলো বলে একজন বয়স্ক লোক ভেতরে চলে আসে, তার পিছনে কয়েকজন কনস্টেবল। কি হয়েছে কনস্টেবল? স্যার, এই লোককে আমরা অনেক আটকাতে চেয়েছি, কিন্তু ইনি কারো কথা শুনছেই না। বয়স্ক লোক, তাই গায়ে হাতও দিতে পারছি না। ইনার গায়ে হাত তুলবেন? ইনি আপনার চেয়ে বয়সে কত বড়? আমার বাবার বয়সই হবে স্যার। তাহলে আপনার বাবার গায়ে যদি কেউ হাত তোলে তখন আপনার কেমন লাগবে? সরি স্যার, আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। নেক্সট টাইম এরকম হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চাচা, আপনি বসুন। এই, ওনাকে পানি দাও। জি স্যার, দিচ্ছি। বয়স্ক লোককে পানি দিলে উনি এক চুমুকে পানিটা খেয়ে নেয়। এবার বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, তোমার মতো অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। আসলে হয়েছে কি, বলুন চাচা, কোনো সমস্যা নেই, আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করব। আমি একজন রিয়েল এস্টেটের বিজনেসম্যান। এই শহরে আমার অনেক প্রপার্টি আছে। কিছুদিন আগে কয়েকজন লোকাল মাফিয়া আমার কাছে আসে এবং বলে যে আমার নতুন কেনা বিল্ডিংটা ওদের নামে লিখে দিতে। আমি না করি, তাই আজকে আমার পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে গেছে। আপনার কাছে কোনো ফোন আসেনি মুক্তিপণের টাকা চেয়ে? না বাবা, আমি গেছিলাম ওদের কাছে। আমি বলেছি যে ওই বিল্ডিংটা ওদেরকে দিয়ে দিব, কিন্তু ওদের এখন আমার পুরো প্রপার্টি চাই। আবার বলছে যে আমার মেয়ের সাথে কুকীর্তি করে নেটে ভিডিও ছেড়ে দেবে। ওরা এখন কোথায়? ওরা এখন এই জায়গায় একটি পরিত্যক্ত বাড়িতে আছে। সাব্বির সাথে সাথে কয়েকজন ইন্সপেক্টর আর কনস্টেবলকে ডাক দেয়। গাড়ি নিয়ে অমুক জায়গায় চলে আসে। গাড়ি থেকে নেমে সাব্বির পিস্তলটা বের করে নেয় আর চাচাকে সাথে নেয়। ভেতরে গিয়ে সাব্বির দেখে দুটো ছোট বাচ্চাকে আর একজন মহিলাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। মনে হচ্ছে এদেরকে মারা হয়েছে আর একটি মেয়ে বয়স্ক লোকটির মেয়েকে কয়েকজন টিচ করছে। বড় ভাইয়া, কি অবস্থা? কে রে তুই? আর এখানে আসার সাহস কি করে হয়? আরে বুড়ো, তুই তোকে না বলছিলাম পুলিশ খবর দিতে না? তোর তো অনেক সাহস। ঠাস ঠাস করে থাপ্পড় পড়ে ওই গুন্ডাগুলোর গালে। সবাই হতবাক হয়ে চেয়ে আছে, সবার চোখ এখন সাব্বিরের ওপর। কি করে বয়স্ক লোকদের সম্মান করতে হয় জানিস না? আরও একটি থাপ্পড় মারে। গুন্ডাগুলো সব বলদের মতো চেয়ে আছে। আজ হয়তো প্রথম কোনো পুলিশ তাদের বসকে মারছে। তোকে তো আমি বলেই পিস্তলে হাত দেয় গুন্ডাটি। ফাহিম, কোনো গুন্ডা যদি কোনো পুলিশের দিকে অস্ত্র তোলে, গুলি করার চেষ্টা করে, তাহলে তাকে কি করা উচিত? স্যার, আমরাও গুলি করব আখরতার জন্য। তাহলে এখনো কেন দাঁড়িয়ে? সব কটাকে গুলি করো। মনে করো কালকে ঈদ, সেই খুশিতে যেভাবে বাজি ফাটাবে সেভাবে গুলি দিয়ে উদযাপন করো। মনে রেখো, কেউ যেন না মরে। সব কয়টাকে প্রতিবন্ধী বানিয়ে দাও। স্যার, রিয়েলি? তো আমাকে দেখে কি মনে হয় মজা করছে? গুলি চালাও। সবাই হাতে পিস্তল নিয়ে কয়েক সেকেন্ডেই সব শেষ করে দেয়। যাক, তাহলে খেল খতম, পয়সা হজম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার? আরে এ তেমন কিছু না, এটা আমার দায়িত্ব। সবাইকে বাসায় পৌঁছে দাও ফাহিম, আর অনেক এদেরকে হাসপাতালে পাঠাও। ওকে স্যার।
বলেই ফাহিম আর অনিক চলে যায়। রাইসা গাড়ি বের করো, আজকের থেকে এই শহরের নকশা চেঞ্জ হবে। স্যার আপনি কি এমনই কেমন? শপথ আর ডেঞ্জারাস পুলিশ? আসলে কেবল আমি না, আপনাদের ডিপার্টমেন্টের প্রত্যেককে এমনই হওয়া উচিত। গাড়ি কিসের সাথে যেন বাড়ি খায়। কি হলো, অ্যাক্সিডেন্ট নাকি? স্যার আপনার সাথে কথা বলতে বলতে যে কখন স্কুটির সামনে চলে এসেছে দেখিনি। নেমে দেখো কিছু হয়েছে কিনা। স্যার একটা মেয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়েছে গাড়ির সামনে। হোয়াট? কেন? আমি জানি না, জিজ্ঞাসা করে নিই আগে। ওকে বলে রাইসা গাড়ি থেকে নেমে যায়। কিছুক্ষণ বাদে ফিরে আসে। এমন মেয়েই থাকা দরকার বলেই রাইসা গাড়িতে উঠে আসে। কি হলো, এভাবে হাসছেন কেন? আর বলেন না স্যার, মেয়েটি যা ডেয়ারিং, একটা ছেলেটাকে টিজ করেছে বলে ছেলেটিকে মেরে গাড়ির নিচে দিয়ে দিয়েছে। ভাগ্যিস ছেলেটির কিছুই হয়নি। এত ডেঞ্জারাস মেয়ে? হ্যাঁ স্যার, এই যে বোরখাওয়ালা মেয়েটা এইটাই। সাব্বির ওই মেয়েটার দিকে লক্ষ্য করে। মেয়েটাকে সাব্বিরের চেনা চেনা লাগতেছে। আরে এটা তো সেই মেয়ে যাকে দেখলেই সাব্বিরের দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। এটা সেই ব্যাগওয়ালি। ব্যাগটা দেখেই সাব্বির চিনে ফেলেছে। আসলে মেয়েটা খুবই ডেঞ্জারাস। কেন স্যার, আপনার সাথে আবার কি হলো? আমি আবার কখন বললাম কিছু হয়েছে? আমি বললাম যে মেয়েটা খুবই ডেঞ্জারাস। রাইসা গাড়ি নিয়ে অফিসে চলে আসে। সাব্বির সকল ফাইলপত্র ঘেটে দেখে ওই এরিয়ার সকল গুন্ডা বদমাইশের প্রতি অ্যাকশন নিতে বলে আর বলে। সাব্বিরের কথা মতো পুরো শহর জুড়ে তাণ্ডব চলে পুলিশ বাহিনীর। গুন্ডাদের নাজেহাল অবস্থা, আর একের পর এক সুপারিশ আসছে ওপর মহল থেকে। কিন্তু সাব্বিরকে যারা চেনে তারা জানে যে সাব্বির কোনো সুপারিশে কাজ করে না, যে যাই হোক না কেন। সারা শহরে এখন গুন্ডাদের মুখে সাব্বিরের নাম। সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। রাতের বেলা সাব্বির ফাহিমকে নিয়ে বের হয় শহরটাকে ঘুরে দেখবে বলে। একটা পুলিশের জিপ নিয়ে নেয় সাথে, অতিরিক্ত কোনো পুলিশ নেয় না সাথে, কেবল ইন্সপেক্টর অনিক, ফাহিম আর রায়সা। সবাই মিলে অনেক জায়গায় ঘোরে। আসলে সাব্বিরকে সবাই যেমন ভেবেছিল সাব্বির ঠিক তেমন না। অনেকটা বন্ধুভাবাপন্ন মিশুক প্রকৃতির। সাব্বিরের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারে সবাই, আর শহরটাকেও ঘুরে দেখা হয়। এর ফাঁকে প্লাস টহল দেওয়াও হয়ে যায়। ঘোরা শেষে সবাই মিলে একটা পার্কের রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। স্যার আজকে আপনাকে খাওয়াবো আমরা। আরে না, এটা হয় না। আপনাদের আমি নিয়ে এসেছি, আমি খাওয়াবো। আমাকে না হয় অন্যদিন খাওয়ালেন। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ওয়েটার, খাবারের মেনু কোথায়? এই যে স্যার। আমি তো তেহারি খাবো, আমার ফেভারিট। আপনারা কি খাবেন? অর্ডার করে নেন। আমার জন্য একটা চিকেন বিরিয়ানি। আমার জন্য হালিম নিয়ে আসো। আর আমার জন্যও চিকেন কাবাব নিয়ে আসেন। ওয়েটার অর্ডার মোতাবেক খাবার নিয়ে যায়। খাবার খাওয়ার সময়ও অনেক গল্প হয়। খাবার খাওয়া যখন শেষ পর্যায়ে তখন একটি মেয়ে চিৎকার শুনতে পায়। তিনজন, কেবল ওরা না, সবাই শুনতে পায়। সবাই এগিয়ে যায় আওয়াজের উৎস খুঁজতে। পার্কের পেছন দিকটা থেকে আওয়াজটা এসেছে। এত রাত্রে ওই দিকটায় কে আর কি হলো যে চিৎকার করলো? কাউকে খুন করা হয়নি তো? সাব্বিরদের আগে জনতা সেখানে পৌঁছে যায়। সাব্বির, রায়সা আর ফাহিম আর অনিক সবাইকে সাইড হতে বলে। সাব্বির দেখতে পায় একটা মেয়ে পড়ে আছে, হাতে গ্লাভস পরে নিয়ে মেয়েটার নাকের কাছে হাত দেয়। মেয়েটা বেঁচে আছে, নিঃশ্বাস চলছে। সাব্বির ফাহিমকে পানি আনতে বলে। ফাহিম পানি আনলেই মেয়েটার মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়। মেয়েটি চোখ খুলে কিন্তু খুব ভয় পেয়ে আছে। ভয় পাবেন না, এই যে দেখুন আমরা আছি, কোনো ক্ষতি হবে না আপনার। লাশ, লাশ, ওখানে লাশ। মহিলা আঙুল তুলে বলে। সবাই মেয়েটির ইশারাকৃত জায়গায় তাকায়। একটা বস্তা পড়ে আছে। অনেক লাইট ধরে। সাব্বির ও ফাহিম সেই দিকে এগিয়ে যায়। আরে ভাই, কে আপনারা? এভাবে লাশ ধরতে যাচ্ছেন? কমিশনার অফ পুলিশ। সবাই চুপ মেরে যায় আর কিছু বলে না। সাব্বির বস্তাটার মুখে একটা মাথা দেখতে পায়। একটা মেয়ে হবে হয়তো, আর পুরো বস্তাটা রক্তে লাল হয়ে আছে। সাব্বির বস্তাটি ফাহিমকে খুলতে বলে। ফাহিম বস্তাটি কেটে নেয়, আর তারপর যা দেখা যায় তা দেখে অনেকেই ভয় পায়। একটা মেয়ের লাশ খুব বাজে দেখাচ্ছে, চেহারা বোঝা যাচ্ছে না, আর হাত পায়ে কাটা ছেঁড়ার দাগ মনে হচ্ছে। কেউ বা কারা ধর্ষণ করেছে।
মেয়েটির পাশের বস্তায় আর একটা জিনিস দেখতে পায় সাব্বির, যেটি হচ্ছে সেই ব্যাগটি। হ্যাঁ, সেই বোরখাওয়ালির ব্যাগটি। সাব্বির কিছুটা পিছিয়ে গেল। স্যার কি হলো, আপনি পিছিয়ে গেলেন কেন? কোনো সমস্যা? সাব্বির কোনো জবাব দিল না। স্যার কিছু বলছেন না কেন? কিছু তো অন্তত বলুন। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না। একটা জলজান্ত মানুষ যাকে সকালে দেখলো তাকেই এখন লাশ হিসেবে দেখে। অনেকটা শক পেয়েছে। আর সাব্বির শিওর না যে এটাই বোরখাওয়ালি, কারণ চেহারাটা বোঝা যাচ্ছে না। স্যার। হ্যাঁ। আপনি পিছিয়ে গেলেন যে? কিছু না, বডিটাকে গাড়িতে তোল আর পুরো জায়গাটা ভালো করে সার্চ করো, কোনো ক্লু যেন হাতছাড়া না হয়। ওকে স্যার। বলেই ফাহিম আর অনিক বডিটাকে গাড়িতে তোলে। সাবধান। বডিটা গাড়িতে তুলে সাব্বির রায়সাকে নিয়ে ফরেনসিক রিপোর্টের জন্য বডিটা পোস্টমর্টমের করাতে দেয়। আর ফাহিম, অনিক আরও অনেকজন পুলিশ পুরোটা পার্ক ও আশেপাশের এরিয়া চিরুনি তল্লাশি চালাতে থাকে। লাশের পোস্টমর্টম করছে ডক্টর। আর সাব্বির আর রায়সা বাইরে বসে আছে। সাব্বির চুপটি মেরে বসে আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো নির্দ্বিধায়। মেয়েটাকে আপনি চেনেন তাই না? হ্যাঁ চিনি, তুমিও চেনো? কিভাবে স্যার? আজ সকালের কেসটা সলভ করে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? ওই অ্যাক্সিডেন্টের জন্য যে মেয়েটা দায়ী ছিল, এটা হয়তো সেই মেয়েটাই। আপনি কিভাবে শিওর যে এইটাই সেই বোরখাওয়ালি মেয়েটা? বস্তাতে একটা ব্যাগ দেখেছিলাম চামড়ার, ওই ব্যাগটা আমার খুব চেনা। এরপর সাব্বির রায়সাকে সবটা খুলে বলে। কিভাবে ব্যাগটা চুরি হয়, সাব্বির কিভাবে ফিরিয়ে আনে, আর মেয়েটা কিভাবে সাব্বিরকে ভুল বুঝে। স্যার পোস্টমর্টম কমপ্লিট। সাব্বিরের কথা বলাও শেষ আর মেয়েটির পোস্টমর্টম। সাব্বিরের দিকে রিপোর্টটা এগিয়ে দেয় ডক্টর। মেয়েটার বয়স আনুমানিক 19 থেকে 20 বছর হবে। মেয়েটির হত্যা হয় এখন থেকে প্রায় 4 কি 5 ঘন্টা আগে। হত্যা বললে ভুল হবে, মেয়েটিকে 3 থেকে 4 জন মিলে টোটালি রেপ করেছে। এদের সিমেনের টেস্ট যাতে না পাওয়া যায় সেই জন্য রড ব্যবহার করেছে। আর স্যার, মেয়েটিকে মৃত্যুর খুব করুণ মৃত্যু ছিল। এর মাধ্যমে এটা বোঝা যায় যে খুনিরা খুব ডেঞ্জারাস। এছাড়া আর কিছু? হ্যাঁ স্যার, মেয়েটিকে রেপ করার আগে পেটানো হয়েছে, প্লাস কোকেন খাইয়েছে। সাব্বিরের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। খুব বাজে ধরনের রাগ সাব্বিরের। ওর রাগের সময় মাথা ঠিক থাকে না, যা কিছু করে ফেলতে পারে। সাব্বির রিপোর্টটা হাতে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে। গাড়ি স্টার্ট দিতে নিলেই। স্যার কোথায় যাচ্ছেন? জানি না, চাইলে আসতে পারো। রায়সা গাড়িতে গিয়ে বসে আর সাব্বির গাড়ি চালাতে থাকে। সাব্বির ফাহিমকে ফোন দেয়। হ্যালো ফাহিম, প্রমাণ কতদূর পেলে? স্যার কিছুই পাইনি। মেয়েটাকে এখানে মারা হয়নি, লাশটাকে অন্য কোথাও থেকে আনা হয়েছে। আর পার্কের সিসিটিভিতে কিছু দেখা যাচ্ছে না, কেবল 2টা হাইস গাড়ি দেখা যাচ্ছে। নাম্বার দেখা যাচ্ছে? না স্যার, নাম্বার দেখা যাচ্ছে না। সাব্বির পার্কে চলে যায়। কিছু না কিছু প্রমাণ পেতেই হবে। একটা মেয়েকে এভাবে জানোয়ারদের মতো ধর্ষণ করে গেল আর পুলিশ প্রমাণ পাচ্ছে না। হঠাৎ সাব্বিরের মাথা কাজ করতে শুরু করে। ফাহিম, এই এলাকায় সিসিটিভি কভারেজ আছে? হ্যাঁ স্যার, আবাসিক এলাকা, তাই মোটামুটি সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সব কটা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা হয়, যার কিন্তু গাড়িগুলোর কোনো নাম্বার প্লেট দেখা যায় না। খুব দ্রুত চালিয়ে গেছে আর একটা বাড়ির ক্যামেরার গাড়ির নাম্বার ধরা পড়ে। জানা যায় যে প্লেটটা ভুয়া। এই সিরিয়ালে প্রত্যেকটা ট্রাফিক ক্যামেরায় গাড়িগুলোকে ফলো করতে থাকো, পেয়ে যাবে। অনুসন্ধান চলতে থাকে, ভোর থেকে চলছে। প্রায় সাব্বির, ফাহিম, রায়সা, অনেক সহ সবাই অতরন্তভাবে ডিউটি করে যাচ্ছে। ভোর হয়ে এসেছে প্রায়। ফজরের আজান দিলে সাব্বির একটা মসজিদে ঢুকে যায়। অজু করে নামাজে দাঁড়িয়ে যায় সাব্বির। নামাজ পড়ে দোয়া করে যেন মেয়েটার খুনিদের ধরতে পারে। মেয়েটার খুনিকে ধরার পর প্রমাণ যেন পায়। মসজিদ থেকে বেরিয়ে সাব্বির গাড়িতে উঠতে নিলেই ফোনটা বেজে ওঠে। হ্যালো ফাহিম, বলো। স্যার গাড়িগুলোকে পাওয়া গেছে। সাব্বির উপরের দিকে তাকিয়ে আল্লাহকে শুকরিয়া জানায়। হ্যাঁ ফাহিম, আমি আসছি। ফাহিম এবং বাকিদের কাছে পৌঁছে যায় সাব্বির। একটা বিশাল ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে সবাই। একটু আড়াল হয়ে আছে যাতে কেউ সন্দেহ না করে। স্যার এই বাড়ির বাইরের ট্রাফিক ক্যামেরায় ধরা পড়েছে। এই বাড়িতে গাড়ি দুটো ঢুকেছে। ওকে, বাড়িটাকে ঘিরে ধরো।
সাব্বির বাড়ির গেটের কোনো দারোয়ান দেখতে পায় না। সুবিধাই হয়েছে। অনেক, তুমি পিছনের দিক দিয়ে যাও, ফাহিম আর কয়েকজন কনস্টেবল নিয়ে যাও, আর রাইসা আমার সাথে আসো। বাড়ির ভেতরে ঢুকে পড়ে সাব্বির। আর ভেতরটা খুব নির্জন, কোনো কোলাহল নেই। এখনো সকাল হয়নি তেমন, কেবল সূর্যি মামা বেরিয়ে আসছে আলোর রেখা নিয়ে। গেট খোলাই ছিল। সাব্বির আর রায়সা আওয়াজবিহীন পায়ে ভেতরে ঢোকে। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাড়িটা খুব বড়, আর ভেতরের জিনিসপত্রগুলো খুব দামি। মনে হয় বড় লোক বাপের বখাটে সন্তান। ভেতরে ডাইনিং রুমে 3 জনকে দেখতে পায় সাব্বির আর অনেক, উপরতলায় আর একজনকে, পুরো বাড়ির মোট 4 জন। আর ভাবছেন হয়তো যে ওরা অ্যাটাক করলো না। ওদের সবার এখনো নেশা কাটেনি, খুব বেশি নেশা করে ফেলেছে। একজন তো টেবিলের ওপরেই আছে, নাকে মুখে এখনো কোকেন লেগে আছে। সব কয়টার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সাব্বির ওদের মুখে পানি ছিটিয়ে দেয়। সব কটার হুঁশ ফিরে আসে, একটা এখনো ঝিমোচ্ছে। সালাম সাব, এত সকালে আমাদের এখানে কি গুসটুস লাগবে নাকি? সাব্বির রাগ মাখা মুখ নিয়ে ফাহিমের দিকে তাকায়। আরে স্যার, লজ্জা পাবেন না, ওদেরও দেব। আমরা সবাইকে দেই, কাউকে নিরাশ করি না। সাব্বির ওর মুখে লাথি মারে, নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। ওই শালাবাসটা, তোর সাহস কি করে হয় আমাকে মারার? তুই জানিস আমি কে? তুই জানিস আমরা কে? তোরা কে কি সেটা জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু তোদের দিয়ে আমার অনেক কিছু আছে। বল, কালকে ওই মেয়েটাকে কে ধর্ষণ করেছিস? স্যার, কোন মেয়ের কথা বলছেন? কিছু বুঝতে পারছি না। অনেক, ওকে বোঝাও তো। বলার সাথে সাথে অনেক ছেলেটার পাশে একটা গুলি চালায়। স্যার স্যার, কি করছেন? মেরে ফেলবেন নাকি? ওরা খুব পস্তাবে রায়হান, ওদের ব্যাপারে ড্যাডি জানতে পারলে ওদের বংশ নির্বংশ করে দিবে। বল, মেয়েটাকে কেন মেরেছিস? আরে স্যার, আপনাদের কাছে আর কি লুকাবো? কালকে আমাদের এক ছোট ভাই বলল কোন মেয়ে নাকি ওকে রাস্তায় অপমান করেছে। আমরা গেছিলাম, ভেবেছিলাম মেয়েটাকে একটু অর্নিং দেব, কিন্তু মেয়েটার বান্ধবী রাজকে থাপ্পড় মেরে বসলো। রাজ তখন নেশায় ছিল, তাই মাথা গরম করে দুটোকে তুলে নিয়ে আসে। দুটো মানে? আরে স্যার, বলছি তো, একটু চিল করেন না। তারপর আবারও বলতে শুরু করলো। ওরা দুজন ছিল স্যার, একজন বোরকা পরা আর একজন নর্মাল ড্রেসে। বোরকা ওলিকে মেরেছিস নাকি ওর বান্ধবীকে? স্যার, আমরা মারতে চাইনি, কিন্তু কি করব বলেন? মেয়েটা খালি কান্না করছিল, বলছিল ছেড়ে দিতে, বাসায় চলে যাবে। একবার ভাবলাম ছেড়ে দেই, কিন্তু স্যার ওর ফিগারটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওকে প্রথমে আমি, তারপর ওরা 3 জন পর্যায়ক্রমে ধর্ষণ করি। সাব্বির রাজের মুখে একটা লাথি মারে। তোরা মানুষ না, জানোয়ার। তোদের মেয়েটাকে দেখে একটু মায়া দয়া হলো না? তোর মা বা বোনের সাথে যদি কেউ এরকম করে তখন তোর কেমন লাগবে? অফিসার বলেই চিল্লিয়ে উঠল রাজ, তোর মুখের ভাষা ঠিক কর। হায় রে ভালো মানুষ রে, তুই যাকে ধর্ষণ করেছিস সেও তো কারো বোন, কারো সন্তান। তাহলে কাজটা করার আগে একবার ভেবে দেখলি না? আরেকটাকে কি করেছিস? ওইটা তো ন্যাকা, খালি কান্না করে। বোরখাটা খুলতেই পারলাম না, চিল্লাচিল্লি করছিল। আর ওইসব গিয়েও মেয়েদের প্রতি রুচি আসে না, তাই ওইটাকে সিঁড়িঘরে বেঁধে ফেলে রেখেছি। রায়সা আর ফাহিমকে ইশারা করে সাব্বির সিঁড়ির ঘরে যাওয়ার জন্য। আর ওদিকে, স্যার মেয়েটাকে নিয়ে যাবেন? তো কি তোর কাছে রেখে যাব? এনজয় করার জন্য? আচ্ছা নিয়ে যান, কিন্তু দেখবেন যাতে কাউকে কিছু না বলে। আর আপনি আপনার মুখ বন্ধ করতে কত নেবেন? 5 কোটি, 10 কোটি? কি হবে না এতে 20 কোটি? দেখাচ্ছি তোর টাকার গরম। ওই মেয়েটার লাশ কোথায়? ওইটাকে তো স্যার পার্কে ফেলে এসেছি। রায়সা আর অনেক ওপর থেকে বোরকা আলীকে নিয়ে আসে। বোরকা আলীকে অক্ষম দেখে সাব্বিরের মুখে হাসির রেখা ফুটে ওঠে। বোরকা আলীও এখন অজ্ঞান, কিন্তু অন্যদিকে ওই মেয়েটার অর্থাৎ বোরকা আলীর বান্ধবীর কথা ভেবেই সাব্বিরের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রক্ত উঠতে থাকে। এদেরকে তো শাস্তি দিতেই হবে। এ নিশ্চয়ই কোনো ক্ষমতাশীল লোকের ছেলে, তাই একে জেলে দিলে কিছুদিনের ভেতরে বেরিয়ে আসবে। তাই একে অন্য উপায়ে শায়েস্তা করতে হবে। চল আমাদের সাথে, আমাদের দেখিয়ে দিবি যে ওই মেয়েটা কোথায় ফেলেছিস। চলুন স্যার, আর আপনি খুব ভালো, আপনাকে সন্তুষ্ট করার দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমি তো সন্তুষ্ট হবই, আর তোদেরও সন্তুষ্ট করব। মানে? তোদেরকে বেকুসুর খালাস করে দিব, মুক্ত করে দিব।
ফাহিম, অনিক, রাইসা সহ সবাই তাকিয়ে আছে সাব্বিরের দিকে, কেননা ওই মেয়েটির লাশ তো পাওয়া গেছে। তাহলে কি করতে চলেছে সাব্বির ওদের দিয়ে? আর সাব্বির এদের সাথে এত তাল মেলাচ্ছে কেন? সাব্বিরও কি তাহলে অন্য পুলিশদের মতো? সাব্বির 4 জনকে গাড়িতে তুলে নেয় আর বোরখা আলীকে আরেকটি গাড়িতে করে রাইসার সাথে ওর বাড়িতে পাঠিয়ে দেয়। ওদের 4 জনকে নিয়ে একাই চলে যায়। সন্ধ্যাবেলা সাব্বির বোরখা আলীকে দেখতে রাইসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাইসা বারান্দা দিয়ে সাব্বিরকে দেখতে পায়। স্যার, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। আরে এমনি দাঁড়িয়েছিলাম। ভেতরে চলে আসুন। সাব্বির ভেতরে যায়। বোরখা আলী অরিজিনাল নাম তানিয়া, যেটা রাইসা সাব্বিরকে জানায়। সাব্বির গিয়ে তানিয়ার বিছানায় পাশে বসে। তানিয়াকে যখন এইখানে আনা হয় তখন ও অজ্ঞান ছিল, প্লাস ওর জ্বর ছিল। জ্বর অবশ্য এখন কমে এসেছে। রাইসা সাব্বিরের জন্য কফি আনতে যায়। সাব্বির বসে বসে তাকিয়ে আছে তানিয়ার দিকে। কখনো চেহারাটা ভালো করে দেখেনি কোনো দিন। খুব মিষ্টি একটা চেহারা, দুধে আলতা গায়ের রং, চুলগুলো হালকা কোকড়ানো। সাব্বির ওই দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন ওর চেহারার একটা মায়ায় পড়ে যাচ্ছিল যে কেউ এই প্রেমে পড়ে যাবে। সাব্বির ক্রমশ ওই গোলাপি ঠোঁট জোড়ার দিকে আকৃষ্ট হতে থাকে। হঠাৎ তানিয়ার ঘুম ভেঙে যায়। সাব্বিরের চেহারা এখন ঠিক ওর মুখের ওপর, তাই চোখ খুলে সাব্বিরকে দেখে অনেকটা আঁতকে ওঠে, ফলে চিৎকার করে ওঠে, আহাইয়া! রাইসা কফি বানানো শেষ, তাই রাইসা কফি নিয়ে রুমেই আসছিল। ঠিক তখনই চিৎকার শুনতে পায়। কি হয়েছে তানিয়া? চিৎকার করছো কেন? এই চোর লোক এখানে কি করছে? কে চোর? কোথায় চোর? এ তো সামনে বসে আছে। আমাকে বলছে? এটা বলেই সাব্বির রাইসার দিকে তাকিয়ে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। স্যার, আপনি চোর হতে যাবেন কেন? এই 1 মিনিট, আপনি এই চোরকে স্যার বলছেন কেন? তানিয়া, তখন থেকে দেখছি তুমি স্যারকে চোর চোর বলছো। তুমি জানো না উনি কে? না, সেটাই তো জানতে চাইছি। কমিশনার অফ পুলিশ এ সাব্বির। আপনি খুব ভালো মজা করেন তো ম্যাডাম। এই চোর নাকি পুলিশ কমিশনার। সাব্বির আর রাইসা চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুমে ইন্সপেক্টর অনিক আসে। স্যার, আপনাকে বড় স্যার ডেকেছেন। আচ্ছা তুমি যাও, গাড়ি রেডি করো, আমি আসছি। তানিয়া এখন হয়তো বুঝতে পেরেছে যে রাইসা মজা করেনি। সাব্বির আসলেই পুলিশ কমিশনার। স্যার, ও স্যার, আমাকে না মাফ করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি কে। আপনাকে না চিনে ওই দিন আপনাকে অপমান করলাম। আজ আপনি আমায় বাঁচালেন, আপনাকেই অপমান করলাম। ইটস ওকে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা স্যার, আমার বান্ধবী কোথায়? ও কেমন আছে সেটা তো জানতে পারলাম না। সাব্বির রাইসার দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে কি করব। রাইসা সবটা বলে দিতে বলে। আপনার বান্ধবীকে দেখবেন? অবশ্যই স্যার, ওর এই দুনিয়ায় আমি ছাড়া কেউ নেই। ও এতিম, আমিও এতিম। সাব্বির তানিয়াকে সাথে নিয়ে গাড়িতে বসে। আগে বড় স্যারের অফিসে যায়। স্যার, আসতে পারি? আসো। স্যার, আমাকে ডেকেছেন কেন? তুমি কি জানো যে শহরের টপ বিজনেসম্যান আলতাফ চৌধুরীর ছেলে সহ আরো কয়েকজন নামি দামি লোকের 3 জন ছেলে সহ 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না স্যার, মাত্র জানতে পারলাম। কোথায়, কিভাবে? আমি জানি না যে এতে তোমার হাত আছে কিনা, তবে ওদের খুঁজে বের করার ব্যবস্থা কর। ওকে স্যার। তুমি এখন আসতে পারো। সাব্বির তানিয়াকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে কেবিন ওয়ার্ড পেরিয়ে ওকে মর্গে নিয়ে যায়। স্যার, এখানে কেন? তোমার বান্ধবীকে দেখবে না? হ্যাঁ স্যার, অবশ্যই, কিন্তু মর্গে কেন? সি ইজ নো মোর বলেই একটা ড্রয়ার খুলে দেয়। তাতে ছিল সেই মেয়েটির লাশ। লাশটা দেখে তানিয়া যখন বুঝতে পারলো এটা তার বান্ধবী, ও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাব্বির ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়, চোখ মুখে পানি ছিটিয়ে দেয়। তানিয়ার জ্ঞান ফিরে আসে। তানিয়া কোনো কথা বলছে না, চুপ করে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তানিয়া, এই তানিয়া, আপনি প্লিজ কাঁদবেন না। তানিয়া সাব্বিরকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাঁদতে থাকে। স্যার, ওর কি দোষ ছিল বলতে পারেন? আমি ওই লোফারটাকে শাস্তি দিলাম, আর তার শাস্তি আমাকে না দিয়ে ওকে কেন দিতে গেল বলতে পারেন? ও আর আমি এতিমখানায় মানুষ হয়েছে। ওর কোনো শত্রুতা ছিল না কারোর সাথে। ও চাইতো পড়ালেখা করে ডাক্তার হয়ে মানুষের ফ্রিতে সেবা করতে। আজ ওর প্রাণ আর ইজ্জতটা ফ্রিতে চলে গেল। স্যার,
ওই জানোয়ারদের সবচেয়ে কঠোর শাস্তি দিবেন। ওদের শাস্তি দেখে যেন শয়তানেরও আত্মা কেঁপে ওঠে। ওদের তো শাস্তি দেওয়া শেষ। মানে? দেখো বলে সাব্বির মোবাইলের খবরের চ্যানেল বের করে দেয়। হেডলাইনে লেখা, বুড়িগঙ্গায় 4 যুবকের লাশ। বুড়িগঙ্গা থেকে 4 অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। সবার চেহারা নষ্ট করে দিয়েছে খুনি। এদের সবার পুরুষাঙ্গ কেটে দিয়েছে খুনি, বদলা নিতে কিংবা কোন শত্রুতার জোর ধরে এমনটা করেছে বলে সবার ধারণা। ওদেরকে আপনি মেরেছেন? আমার নজরে এরা সবাই দেশের কীট, আর এদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি অনেক খুশি হয়েছি এই খবরটি দেখে। আচ্ছা তানিয়া, আপনাকে এখন আমি রায় স্যার বাসায় দিয়ে আসি। আমাকে এক্ষুনি হয়তো কল দিবে বড় অফিসাররা। আচ্ছা, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। দরকার নেই বলেই সাব্বির গাড়ি স্টার্ট দেয়। আচ্ছা তানিয়া, আপনার আপন বলতে কেউ নেই? না স্যার, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে। কোনো ভালোবাসার মানুষ মানে এই যুগে তো এটা নর্মাল ব্যাপার। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা কেবল আমার হাজবেন্ডকে বাসবো বিয়ের পর। সাব্বির গাড়ি চালাতে থাকে আর কি যেন ভাবতে থাকে। তানিয়ার মনেও কিচ্ছু তো চলছে। নেমে পড়ুন তানিয়া, নেমে পড়ুন, আমরা চলে এসেছি। ও হ্যাঁ, বলেই তানিয়া নেমে পড়ে। তানিয়া। হ্যাঁ বলুন, কিছু বলবেন? এই নিন, এটা রাখুন। একটা ফোন এগিয়ে দিয়ে কথাটা বলে সাব্বির। এটা রাখুন, কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা। বলেই ফোনটা নিয়ে নেয় তানিয়া। সাব্বির গাড়ি ঘুরিয়ে চলে যায়। হ্যালো স্যার, বলুন। তুমি খবর শুনেছো? হ্যাঁ স্যার, আমি সেখানেই যাচ্ছি। কেসটার স্পিড বাড়াও, আমি খুব শীঘ্রই একটা রিপোর্ট চাই। ওকে স্যার। বলেই সাব্বির ফোনটা কেটে দেয়। এর মধ্যে সাব্বির লাশগুলোকে যে হাসপাতালে রাখা হয়েছে সেখানে চলে যায়। ফাহিম, অনিক, রায়সা সহ সবাই সাব্বিরকে স্যালুট দেয়। ওদের চোখে সাব্বিরের জন্য একটা আলাদাই রেসপেক্ট দেখতে পায় সাব্বির। স্যার, আমি জানতাম না আপনি অন্য পুলিশের মতন না। স্যার, উচিত শাস্তি দিয়েছেন এদের। স্যার, এমনি কখনো কি করে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। আমি জানি আপনারা আমাকে দুর্নীতিবাজ মনে করেছিলেন, কিন্তু আমি ওই রকম না। আর এই কেসের কথা আমাদের বাইরে যেন আর কেউ না জানতে পারে। স্যার, এটা নিয়ে আপনি ভাববেন না। জীবন চলে গেলেও কেউ জানবে না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কই? ওকে এখানে ডাকো। অনিক এক্স কমিশনারকে ডাকে। কিছুক্ষণের ভেতর ও চলে আসে। স্যার, ডেকেছেন? এই কেসের একটা ফাইল রেডি করো। সাব্বির বলতে থাকে আর রাহুল সেই অনুযায়ী লিখতে থাকে। রাত 2টা নাগাদ হাসপাতালের পোস্টমর্টম কমপ্লিট হয়। সাব্বির বড় অফিসারকে ফোন দিয়ে বলে, স্যার, আপনি যে 4 জনের কথা বলেছিলেন, এই 4 জনই তারা। ওকে, গুড। ফাইল রেডি? হ্যাঁ স্যার, সকালে পেয়ে যাবেন। সকালে সাব্বির ওই লাস্ট 4টা অভিভাবকদের খবর দেয়। 8টায় গাড়ি আসে কমিশনার অফিসের সামনে। গাড়ি থেকে 4 জন বিখ্যাত বিজনেসম্যান বেরিয়ে আসে, অফিসে ঢোকে। স্যার, আমার ছেলেকে কে খুন করেছে? স্যার, ওদের খুনিকে পেয়েছেন? হ্যাঁ, আমাদের সন্দেহ যে ওদেরকে কেউ ব্যক্তিগত শত্রুতার জের ধরে হত্যা করেছে। কে স্যার? সেটা বলতে পারছি না, কিন্তু ওদেরকে যে মেরেছে খুব বাজেভাবে মেরেছে। সেটা আমি জানি। ছেলেগুলো কত ভালো ছিল, ওদের সাথে কারো শত্রুতা থাকতে পারে। সেটাই। আচ্ছা, আপনারা লাশগুলোকে নিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করুন। বাইরে অ্যাম্বুলেন্সে লাশ রাখা আছে। স্যার, আপনি তাড়াতাড়ি ওই খুনিকে খুঁজে বের করুন। সবাই বেরিয়ে গেলে সাব্বির বাইরে যায়, 4 জনকে ডাকে। আপনারা শুনুন, আপনাদের মেয়েদের যদি কেউ বাজেভাবে ধর্ষণ করে আর আপনি জানতে পারেন কে করেছে, তাহলে আপনারা কি করবেন? জানে মেরে দেবো কুত্তার বাচ্চাকে। আমিও তাই করেছি। বলে সাব্বির চলে যায়। ওরা বুঝতে পেরে গেছে যে সাব্বিরই যা করার করেছে আর কেন করেছে। লাশগুলো নিয়ে চলে যায় ওরা। বিকেলে সাব্বির বেরিয়ে যায় তানিয়ার সাথে দেখা করার জন্য। হঠাৎই একটা ফোন আসে। কি কমিশনার সাহেব, আপনি কি ভেবেছেন আপনাকে কি এমনি এমনি ছেড়ে দিব? আমার ছেলের মৃত্যু আমি বদলা নিয়ে ছাড়বো, আজ নয় তো কাল। এমন শাস্তি দিব আপনাকে যে আপনি শোকে মারা যাবেন। বলেই ফোনটা কেটে দেয়। সাব্বির জানে যে পুলিশের চাকরি করা আর মৃত্যু সাথে নিয়ে ঘোরা একই কথা। সাব্বির এসব ভয় পায় না। সাব্বির এসব তোয়াক্কাও করে না। তানিয়াদের বাড়ির মানে রায়সার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বাইক এসে প্রচণ্ড স্পিডে সাব্বিরের বুকে ছুরি মারতে নিলে সাব্বির ঘুরে যায়।
আর সেটা হাতে লাগে, হাতে অনেকটা কেটে যায়। তানিয়া বারান্দায় এসে এই দৃশ্য দেখতে পেয়ে ছুটে আসে। সাব্বিরের হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, হাতের অনেকটা অংশ কেটে গেছে। তানিয়া তাড়াহুড়োতে আসতে গিয়ে সাব্বিরের সামনে থাকা একটা ইটের টুকরোর সাথে হোঁচট খায় এবং সোজা সাব্বিরের ওপরে গিয়ে পড়ে। তানিয়া পড়ার সময় চোখ বন্ধ করে নিয়েছিল। চোখ খুলে দেখে সাব্বিরের ওপরে লেপ্টে আছে, আর ওর ঠোঁট দুটো সাব্বিরের ঠোঁটের দুটোতে লেগে আছে, ঠিক অনেকটা লিপ কিস করার মতোই। তানিয়া ধ্যান ভাঙে সাব্বিরের হাতের রক্তের দিকে তাকিয়ে। তাড়াতাড়ি উঠে পড়ে এবং সাব্বিরকে নিয়ে ভেতরে চলে যায়। ফার্স্ট এড কিট বের করে কাটা জায়গাটা ট্রিটমেন্ট করতে থাকে। আপনি শুধু শুধু আমার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছেন। কে বলছে যে আমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছি? আমি তো আমার জীবন বাঁচাচ্ছি। মানে আপনার জীবন মানে? অনেক লম্বা কাহিনী, পরে একদিন বলবো, সময় হলে, ঠিক আছে? আচ্ছা, বাইকে কি ছিল যে আপনাকে আক্রমণ করলো? যাদের মেরেছি তাদের লোক হতে পারে, কিংবা আমার পুরানো শত্রুদের মধ্যেও কেউ হতে পারে। আপনার এত শত্রু? হ্যাঁ, অনেক। আচ্ছা, আমি তাহলে আজ আসি, আর 2 জন পুলিশ পাঠিয়ে দিতেছি, ওরা তোমাকে প্রোটেকশন দেবে। বলেই সাব্বির বেরিয়ে চলে আসে। একটা ফোন দেয় কাকে যেন। হ্যালো, তুই জানিস একটু আগে আমার উপর অ্যাটাক হয়েছিল? কি? কে করেছে ওটা? আমি জানি না, তবে বাইকার ছিল। আলতাপের লোক নাকি অন্য কেউ? সেটা বলতে পারবো না, কিন্তু আলতাপ যদি আমার আসল পরিচয় জেনে যায় তবে কিন্তু সমস্যা হবে। আমাদের মিশন শুরু হবার আগে শেষ হবে। সেটা নিয়ে তুই ভাবিস না, যতদিন পুলিশের ছদ্মবেশে আছিস ততদিন কেউ তোকে চিনবে না। আর ভাবির কি খবর, তোকে চিনতে পেরেছে? না রে, সেই কত বছর পর খুঁজে পেলাম, এখন আবার আমাকে চিনে না। দুঃখ করিস না, ভাবিকে যখন একবার পেয়েছিস সবটা ঠিক হয়ে যাবে। ফোন কেটে গেছে। সাব্বির কমিশনার অফিসে চলে আসে, এসে কিছু পুলিশ পাঠায় তানিয়ার কাছে। স্যার, আপনার হাতে ব্যান্ডেজ? এ তেমন কিছু না, জাস্ট একটু আঘাত লেগেছে বাস। স্যার, এটা তো সামান্য আঘাত না, তাহলে আপনি মিথ্যা বলছেন কেন? সাব্বির বলে দেয় যে কিভাবে হামলা হয় ওর ওপর। রাইসা সাব্বিরকে সাবধানে থাকতে বলে। সাব্বির রাতে বাসায় যায়, কারেন্ট নেই বাসায়। দরজায় ধাক্কাচ্ছে সাব্বির ঠক 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 করে, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। সাব্বির আরও কয়েকবার দরজায় বাড়ি দেয়, কিন্তু খুলে দেয় না। সাব্বিরের টেনশন বাড়তে থাকে যে কেউ আবার কিছু করে দেয়নি তো। সাব্বির পেছনে যায় রানিং নিয়ে দরজা ভাঙবে বলে, কিন্তু তার আগেই মিতা দরজা খুলে দেয়। মিতার চেহারা দেখে সাব্বির ভয়ে চিৎকার দেয়। মিতা হাতে একটা মোম আর চেহারা সাদা সাদা কি যেন। সাব্বিরের চিৎকার শুনে মিতাও একসাথে চিৎকার দেয়। সাব্বিরও চিৎকার দেয়। আরে ভাই, চিল্লাও কেন? আরে মিতা, তুই? আমি তো ভাবছিলাম পেতনি টেতনি হবে হয়তো। আরে ভাই, তুমি আমার পেতনি বলতে পারলা? মুই কতগুলো করি দেখছো, চেহারায় ফেস ক্রিম মাখছি। কিসের গুলো? তুই গ্লো বলতে চাচ্ছিস? ওটাই। কিন্তু কার ক্রিমি হয়েছে? আরে কিরমায়ের কথা কই নাই, আমি চেহারায় যেটা মাখছি সেটার কথা কইছি। আচ্ছা বাদ দে, বাবা কই? রুমে ঘুমাই। আমি অনেক বইলা খাওয়াইছি, আম্মাই চইলা যাওয়ার পর থাইকা এমনই করে। আচ্ছা খাবার দে আমাকে, ক্ষুধা লাগছে। মিতা খাবার বেড়ে দিলে সাব্বির খেয়ে নেয়। এক সময় সাব্বিরের মা ছিল, একটা ছোট্ট বোনও ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না, ছিল একটা অনেক বড় চক্রান্ত, যেটার বদলা সাব্বির নেবে যে কোনো মূল্যেই। সকালে সাব্বির নিজের কাজে যায়। আজকাল সাব্বিরের কাজে মন বসে না, মাথায় শুধু একটাই চিন্তা ঘুরঘুর করে, সেটা হলো তানিয়ার চিন্তা। অফিসে বসে বসে কিছু পুরনো কেসের ফাইল ঘাঁটছিল সাব্বির। তাতে একজন আসামির ছবি দেখতে পায়, যার একটা জিনিস সাব্বিরের চোখে পড়ে যায়। স্টিফেন আর্থার নামে এই আন্ডারওয়ার্ল্ডের ডনের ছবি। তার গলায় একটা ট্যাটু সাব্বিরের চেনা চেনা লাগে, একটা ত্রিকোণ ঈগলের মাঝে একটা ধারালো ছুরি নকশা। সাব্বির ছোটবেলায় সেই দিনের ঘটনার কথা মনে করে। দিনটা ছিল পহেলা বৈশাখ। সাব্বিরের বাবা তখন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আর মা ছিল একজন জজ। তো সাব্বিরের মা আর ওরা 2 ভাই বোন সেই দিন তার মার সাথে মেলায় যাবে, তাই তারা গাড়িতে করে মেলার উদ্দেশ্যে রওনা করে। ওরা তখন ওদের নানুর বাড়িতে ছিল, তাই গ্রামের মেলায় যাবে।
গাড়ি চলছিল ঠিক মতোই, কিন্তু হঠাৎ ড্রাইভার বলল যে গাড়ির ব্রেক কাজ করছে না। সবাই অনেক ভয় পেয়ে গেল। সাব্বিরের মা সাব্বিরকে এবং ওর বোন মোহিনীকে বাঁচানোর জন্য চিন্তিত হয়ে পড়লেন। গাড়ি অনেক বেগ পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাছের সাথে বাড়ি খায়, কিন্তু সাব্বির বাদে বাকি সবাই অজ্ঞান হয়ে যায়। সাব্বির গাড়ি থেকে নেমে যায় এবং ওর মা এবং বোনকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বেচারা জানতো না যে তারা আর এই দুনিয়ায় নেই। অনেক চেষ্টার পরে যখন সাব্বির ব্যর্থ হলো, তখন গাড়ির পাশে বসে পড়ল এবং হঠাৎ একটা ঘড়ির মতো টিক 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 আওয়াজ শুনতে পেল। আওয়াজটা গাড়ির নিচ থেকেই আসছিল। সাব্বির ঝুঁকে দেখে যে একটা বোম। সাব্বির বোম চেনে, গাড়ির অনেক নিচে ছিল। সাব্বির একটা লাঠি আনতে গেল বোমটাকে বের করার জন্য, কিন্তু তখনই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হলো। সাব্বির তাকিয়ে দেখলো সাব্বিরের মা সহ বোন সহ গাড়িটা উপরে উঠছে, গাড়িতে আগুন জ্বলছে। সাব্বির মা বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আশেপাশের সবাই বিস্ফোরণের উৎস খুঁজতে এসে সাব্বিরকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। সাব্বিরকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আর পোড়া লাশগুলোকে কবর দেওয়ার ব্যবস্থা করে। সাব্বিরের বাবা খবর পেয়ে ছুটে আসেন। সব শেষে হাসপাতালে যান সাব্বিরের কাছে। সাব্বিরের তখন জ্ঞান ফিরে এসেছিল। সে তার রুমের বাইরেই কারো কথার আওয়াজ শুনতে পায় এই রকম, বস ওই মহিলা তো মরে গেছে, ওর একটা ছেলে বেঁচে আছে। না বস, ছেলেটা কিন্তু জানে না কিভাবে হয়েছে, সবাই অ্যাক্সিডেন্ট ভাবছে। আচ্ছা বস, চলে আসছি। সাব্বির সেই শরীর নিয়েই উঠে যায় দেখার জন্য কে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছে। তখন দরজার দিকে একটা লোককে দেখতে পায় যার গলায় এই ট্যাটু ছিল। সাব্বির সে থেকে এই লোকের খোঁজ করছে, আজ পেয়েও গেল। লোকটাকে সাব্বিরের চাই, কিন্তু কোনো মানুষ একে 5 বছর যাবৎ দেখেনি। হয়তো বেঁচে আছে, কিন্তু সাব্বির ওকে বাঁচতে দিবে না, অনেক কঠিন মৃত্যু দিবে। সাব্বির ডিটেলসগুলো প্রিন্ট করে নেয় আলাদাভাবে, কেননা এগুলো টপ সিক্রেট ফাইল। দুপুর হয়ে এসেছে, সাব্বিরের ক্ষুধা লেগেছে, তাই বাইরে যায় লাঞ্চ করতে, কিন্তু অফিসের বাইরেই তানিয়াকে দেখতে পায়। আরে আপনি এখানে কি করছেন? তেমন কিছু না, আপনার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা বলেই সাব্বির আবারও তাকালো তানিয়ার দিকে। কি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ এই যে, বলে টিফিন ক্যারিয়ারটা দেখায় তানিয়া। আসুন ভেতরে যাওয়া যাক। বলে সাব্বির তানিয়াকে ভেতরে নিয়ে যায়। সাব্বির বসে আছে আর তানিয়া খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু সাব্বির তাকিয়ে আছে তানিয়ার দিকে। এই চেহারার দিকে 1000 বছর তাকিয়ে থাকলেও সাব্বিরের তৃষ্ণা মিটবে না। নিন, চোখ দিয়ে আমার চেহারা না দেখে খাবার খান। সাব্বির ঘটনার আকস্মিকতায় একটু লজ্জা পায়। আপনি আমার জন্য খাবার এনেছেন, কেউ দেখলে খারাপ ভাবছে তো। যে যা ভাবার ভাবুক, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আপনি ঠিক তো সব ঠিক। সাব্বির খাবার নিয়ে বসে আছে। প্লেটে ওর পছন্দের বিরিয়ানি রান্না করেছে তানিয়া, কিন্তু ও খাচ্ছে না। খাবে কি করে, ওর তো হাত কাটা। আরে খাবার খাচ্ছেন না কেন? বিরিয়ানি পছন্দ না আপনার? হ্যাঁ পছন্দ তো আমার ফেভারিট, কিন্তু আপনি জানলেন কি করে? ফাহিম ভাই বলেছে। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সাব্বির ওর হাত তানিয়াকে দেখায়। এমা, আপনার হাত কেটে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। দিন আমি খাইয়ে দিই। সাব্বির কি বলবে ভেবে পায় না, কিন্তু ক্রাশের হাত থেকে খাওয়া মন্দ হয় না, তাই সাব্বির হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তানিয়া সাব্বিরকে খাইয়ে দিচ্ছে, আর সাব্বির বাচ্চাদের মতো চুপ করে খাচ্ছে। তানিয়া লক্ষ্য করে যে সাব্বির ওর দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই মা, কান্না করছেন কেন? খুব বেশি ঝাল হয়েছে কি? না এমনি। এমনি তো কেউ কান্না করে না, কারণ ছাড়া। কারণ নিশ্চয়ই আছে কিছু। আমার মা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। বাবা কাজে বিজি থাকতো, আমার নিজের খাবার নিজেই খেতাম, আর আম্মু থাকতে প্রতিদিন আমাকে খাইয়ে দিত। তানিয়া হয়তো ভাবেনি যে এই ডিজিটাল যুগেও এমন কোনো ছেলে আছে যে নিজের মাকে এতটা ভালোবাসে। আচ্ছা কমিশনার সাহেব, আমাকে আপনার কেমন লাগে? হঠাৎ এই রকম প্রশ্ন শুনে সাব্বিরের গলায় খাবার আটকে যায়। তানিয়া পানি এগিয়ে দেয়। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। কেন, আমাকে আপনার খারাপ লাগে? না তেমন কিছু না, কিন্তু। কিন্তু কি? কিছু না। সাব্বিরের খাওয়া শেষ। তানিয়া সবটা গুছিয়ে চলে যায়, কিন্তু আসার সময় মুখে যে হাসিটা ছিল সেটা নেই।
সাব্বিরের আর জবাব দেওয়া হলো না। সাব্বির ইনফরমার দ্বারা খবর পেয়েছে যে এইখানেই আশেপাশে কিছুদিন ধরে স্টিফেন অর্থাৎের লোকদের দেখা যাচ্ছে, যেটা অনেক কাজের কারণ। এর মাধ্যমে সাব্বির স্টিফেনের কাছে পৌঁছতে পারবে। সাব্বিরের জানতে হবে যে কেন তার মাকে মারা হলো, আর এর বদলা নিতে হবে। সাব্বির ছদ্মবেশে বেরিয়ে যায় ওদের খুঁজতে, আর আশেপাশে যেখানে যেখানে ওদের দেখা গেছে সেই সব জায়গায় লোকেদের জিজ্ঞাসা করতে থাকে ছবি দেখিয়ে। অনেক খোঁজার পরও সাব্বির কারো খোঁজ পায় না। সাব্বিরের মাথা ধরে যায় খুঁজতে খুঁজতে, তাই ও চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে যায়। চা খেয়ে বসেছিল, সাইডে খামের ভেতরে ছবিগুলো ছিল। হঠাৎ একটা বাতাসে সেইগুলো অনেক দূরে গিয়ে পড়ে। সেইগুলো আনতে গেলে দেখতে পায় যে ছবিগুলো খাম থেকে বের হয়ে গেছে। ছবিগুলো একটা একটা করে সংগ্রহ করছিল, তখনই সাব্বিরের সাথে একটা লোকের ধাক্কা লাগে। সাব্বির ছবিগুলো তুলতে মনোযোগ দেয়, কিন্তু হঠাৎই একটা ছবি সাব্বিরের চোখ পড়ে, যেটা অবিকল একটু আগে ধাক্কা খাওয়ার লোকটার মতনই দেখতে। সাব্বিরের বুঝতে বাকি রইল না এটাই সেই লোক যাকে সাব্বির খুঁজছে। সাব্বির লোকটার পিছু নেয়। লোকটা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে, আর সেখান থেকে একটা গাড়িতে উঠে পড়ে। সাব্বির পিছু নিতে থাকে। অনেক দূর যাওয়ার পর সাব্বির সামনে থেকে গাড়িটা মিলিয়ে যায়। সাব্বির গাড়ি থেকে নেমে খুঁজতে থাকে চারদিকে। একটা হোটেলের সামনে দেখতে পায় লোকটাকে। লোকটা হোটেলে ঢুকে যায়, আর সাব্বিরও একটা রুমে ঢুকেছে। লোকটি সাব্বির দরজায় কান পাতে, কিছু শোনা যাচ্ছিল না, তাই সাব্বির কৌশলে দরজা খুলে ফেলে। কিন্তু ভেতরে ঢুকতেই দেখতে পায় যে লোকটা পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গান পয়েন্টে। সাব্বির, এই কে তুই? হ্যাঁ, এতক্ষণ ধরে পিছু নিচ্ছিস, এখন এখানে চলে এসেছিস? সামনে পিস্তল, তবুও সাব্বির বলতে থাকে, আমি এমনি আপনার পিছু নিচ্ছি না, আপনার বসের সাথে আমার একটা জিনিস নিয়ে ডিল করার ইচ্ছা আছে। কে আমার বস? আমি কারোর জন্য কাজ করি না। আর তুই কি ডিল করতে চাস? ড্রাগ ডিলিং, 200 কোটি টাকার। লোকটা কিছুক্ষণ সাব্বিরের দিকে তাকিয়ে থাকে, হয়তো ভেবে দেখছে। কি বিশেষ আছে তুই যে এই জন্যই এসেছিস? আপনি বিশ্বাস করতে পারেন আমাকে, আমি অনেক বড় ড্রাগ ব্যবসায়ী, কিন্তু কিছু সমস্যার কারণে আমি মাল কিনতে পারছি না কারো থেকে, তাই আপনার কাছে এসেছি। লোকটা হয়তো সাব্বিরকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই পিস্তল নামিয়ে নেয়। আচ্ছা, তুই এখন যা, কালকে বসের কাছে নিয়ে যাব তোকে। আচ্ছা ভাই, অনেক বড় উপকার করলেন। ফ্রিতে কিছুই হয় না, কমিশন দিতে হবে। আরে তোকে খাওয়াচ্ছি, কমিশনারের কাছ থেকে কমিশন খাওয়ার শখ উতরে যাবে। হ্যাঁ ভাই, অবশ্যই, আপনি আমার কাজটা করতে পারলে 10% কমিশন দেব আপনাকে। আচ্ছা এখন যা, কালকে আসিস। সাব্বির হোটেল থেকে বেরিয়ে যায়, একজনকে ফোন দেয়। হ্যালো, কালকে রেডি থাকিস, ওই শালাকে পেয়েছি, আমি তোকে ঠিকানা বলবো, তুই চলে আসিস। সাব্বির বাড়িতে চলে যায়, কিন্তু ভালো করে দেখে নেয় যে কেউ পিছু নিচ্ছে কিনা। সাব্বির কি জিনিস, ওর আসল কাজ উদ্দেশ্য কেউ জানে না, ওর বাবাও না, একজন ছাড়া, যেটা হলো যার সাথে ফোনে কথা বলল। সকালে সাব্বির গাড়ি নিয়ে কমিশনার অফিসে যাবে, তখনই একটা মেয়ে আসে সাব্বিরের সাথে দেখা করতে। সাব্বির মেয়েটিকে দেখে অবাক, পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে। 5 বছর আগে কলেজের 2য় বর্ষের ছাত্ররা গেটের ভাঙচুর করছে। তোমরা কেন এমন করছো? ভাঙচুর করে কি হবে? তোমাদের নামে থানায় মামলা করতে বাধ্য হব, বলে দিলাম। যা খুশি করেন, আমরা থামবো না, এর বিচার আমরা করেই ছাড়বো। আর সাব্বির ভাইয়ের আসার আগে পর্যন্ত কেউ এখান থেকে বের হবে না, আপনিও না। তখনই গেটের বাইরে 30 থেকে 40টার মতো বাইক আসে হর্ন বাজাতে বাজাতে। সবার সামনে একটা কেটিএম বাইক, তার পিছনে 4টে বাইক, আর তার পিছনে বাকি 25টা বাইক। গেটের সামনে পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে ভিড় আর বাইকের জন্য। প্রিন্সিপাল সহ কলেজের প্রফেসররা গেটের ভেতরে দাঁড়িয়ে আছে, আর গেট আটকে রেখেছে ছাত্ররা। তার মধ্যে সবার সামনে থেকে কেটিএম থেকে একটা ছেলে নামলো, পরনে ছেঁড়া ফাটা প্যান্ট, জিন্সের শার্ট আর কালো সানগ্লাস। এই হচ্ছে সাব্বির, যার জন্য সবাই অপেক্ষা করছে। কলেজের স্টুডেন্ট ইউনিয়নের লিডার। একটা সিগারেট বের করে মুখে নিল সাব্বির, বাইকের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। ভাই, আপনি এসেছেন, এদের একটা বিহিত করুন। সাদ হচ্ছে ফার্স্ট ইয়ারের ছাত্র। সাব্বিরের বাম হাত সেই লেভেলের তেরা, কাউকে টাইম দেয় না, সামনে যেই থাকুক না কেন সেটা পরে দেখে, আগে অ্যাকশন নেয়। কিন্তু সাব্বিরের কথার ওপরে কোনো কথা বলে না।
এতক্ষণে সাব্বির মুখ খুলল। কি হয়েছে সেটা পুরোটা খুলে বল, বিস্তারিত। ভাই, আপনার অনুপস্থিতিতে আমাদের ইংলিশ প্রফেসর দ্বিতীয় বর্ষের লিজাকে ক্লাসরুমে একা পেয়ে রেপ করার চেষ্টা করে, কিন্তু তার আগেই কয়েকজন তাকে ধরে ফেলি এবং পিটিয়ে গাছের সাথে রক্তাক্ত করে বেঁধে রেখেছি। এখন কি করব বলেন ভাই? সিগারেটের টান দিতে দিতে সাব্বির বলে, ওকে তো মেরেছিসই তো, এখন পুলিশে দিয়ে দে। ভাই, ওকে মেরে ফেলা উচিত। সাদ, আমি যা বলছি তাই কর। মেয়েটির কোনো ক্ষতি হয়নি, তাই জেলেও ওর উপযুক্ত শাস্তি পাবে। আর ভুলে যাস না আমরা ছাত্র। জি ভাই। এই তোরা গেট খোল, ওই লুচ্চাটাকে বের করে থানায় নিয়ে চল। সাব্বির ঝামেলা মিটমাট করে ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে বসে আড্ডা দিতে থাকে। নীল ও আরিয়ানের সাথে ততক্ষণই কিছু মেয়ের আওয়াজ শুনতে পায়। আরে কে রে এই সাব্বির? আজকে দিনটাই মাটি করে দিল, কলেজের প্রথম দিন। আর আজকে কলেজে ঢুকতে ঢুকতেই দুপুর হয়ে গেল। আরে ফালতু বকছিস কেন? ও তো আমাদের ভালোর জন্যই কাজ করে। আজ ওই লোকেরা না থাকলে একটা মেয়ের ইজ্জত চলে যেত। হ্যাঁ, সেটাও ঠিক। ছেলেটাকে বখাটে মনে হলেও অতটাও খারাপ না। সাব্বির দেখতে আসে যে কারা ওর নামে এত গুণগান গাইছে। মেয়েগুলোকে দেখতে পায় সাব্বির। সাব্বির মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। সব কটা মেয়ে ভয় পেতে শুরু করে। সাব্বির ভালো হলেও ওকে আর ওর কাজকর্ম দেখে যে কেউ ওকে ভয় পায়। কলেজের প্রিন্সিপাল সহ সবাই, এমনকি নেতারাও। সাব্বির এক পা এগোলে মেয়েগুলো এক পা পিছিয়ে যাচ্ছে। এক পা দুপা করতে করতে সবার দেয়ালে পিঠ ঠেকে যায়। সাব্বির এগিয়ে গেলে সবাই চোখ বন্ধ করে ফেলে। একটু পরে সবাই চোখ খোলে। সবাই দেখতে পায় যে সাব্বির দেয়ালে হাত দিয়ে তানিয়ার চোখের দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে একেবারে চোখ থেকে চোখ। কলেজের মেয়েদের অনেকেই ভিড় জমিয়েছে এইটা দেখার জন্য, কারণ সাব্বির মেয়েদের পাত্তা দেয় না। আজ নাকি সে একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে হাসছে। সাব্বিরের সাথে যারা ছিল তারাও, নীল, আরিয়ান, ওরা বলদ হয়ে গেছে সাব্বিরের কাজ দেখে, কারণ ওরা ভাবেনি সাব্বির এমন কিছু করবে। আর সাব্বির কখন কি করে সেটা ওরাও জানে না, এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও। তানিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের চোখের দিকে, আর সাব্বির তানিয়ার। তানিয়া প্রথমে ভয় পেলেও এখন আর পাচ্ছে না, কারণ এই চোখে তানিয়া ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু সেটা কি আদৌ তার জন্য? সাব্বিরের চেলাপেলারা সিটি দিচ্ছে সবাই। সাব্বির এবার তানিয়ার সাইড থেকে হাত সরিয়ে নেয় আর চলে যায়। যাওয়ার আগে হাত দিয়ে কি যেন একটা ইশারা করে, যেটা তানিয়া বুঝতে পারে না। তানিয়া ক্যাম্পাসে প্রবেশ করে। ক্লাসে যাওয়ার সময় করিডোরে সবাই ওকে আর চোখে দেখছিল, যেটা তানিয়াকে ভাবাচ্ছিল। আসলে সাব্বির যেটা করেছে একটু আগে, সেটার জন্য আর অনেক মেয়েই শত্রু হয়ে গেছে ইতিমধ্যে তানিয়ার, কারণ সবাই তানিয়াকে হিংসা করছে। স্যার ক্লাস নিচ্ছে, সবাই ক্লাস করছে। হঠাৎ দরজার সামনে সাব্বির চলে আসে। আরে সাব্বির যে, তো আজ কি মনে করে ক্লাসের সামনে? তেমন কিছু না স্যার, ক্লাস করব তাই। এ কথা বলার সাথে সাথেই সবাই সাব্বিরের দিকে এলিয়েন দেখার মতো তাকিয়ে রইল। স্যার বিশ্বাস করতে পারছে না সাব্বির ক্লাস করবে। আসলে ক্লাস করবে তুমি, নাকি আমি ভুল শুনছি? না স্যার, ক্লাস করব। বিশ্বাস হচ্ছে না। আরে যখন ক্লাস করতে চাই না তখন কিছু বলেন না। এখন ক্লাস করতে চাইছি আর এত প্রশ্ন করছেন। করব না ক্লাস, আপনি ওদেরই ক্লাস করান। আরে আমি সেটা কখন বললাম? ক্লাস করলে ভেতরে যাও। সাব্বির ভেতরে যায়। আজকেই প্রথম সাব্বির ক্লাসে পা রাখলো। ছেলে মেয়ে একসাথে বসে সবাই। সাব্বির তানিয়ার সাইডে একটা মেয়েকে দেখতে পেল। ওকে ইশারা করলো অন্য জায়গায় যেতে। মেয়েটি চলে গেল। সাব্বির তানিয়ার পাশে বসে পড়ল। তানিয়া অবাক হচ্ছে, এত জায়গা থাকতে ওর পাশে বসায়। শেষ সাথে কিছু মেয়ে হিংসায় পুড়ছে। সাব্বির মনোযোগ দিয়ে ক্লাস করছে। তানিয়াকে দেখার ক্লাস। সাব্বির তানিয়ার দিকে তাকিয়ে আছে তো আছেই। তানিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকিয়ে থাকলে এটা হওয়াই স্বাভাবিক। ক্লাস শেষ। সাব্বির বাইরে যায়। এদিকে তানিয়াকে কলেজের গুন্ডি টাইপ মেয়েরা ডেকে নিয়ে যায়। এই তোর নাম কি? তানিয়া। তোর সাহস তো কম না, তুই কলেজে এসে সাব্বিরকে পটানোর ট্রাই করছিস। দেখুন, আপনাদের ভুল হচ্ছে। আমি কাউকে পটাচ্ছি না, সে নিজেই আমাকে পটাতে চাচ্ছে। দোস্ত, মেয়েটা বেশি কথা বলে, প্লাস মুখে মুখে তর্ক করে। ওকে দেখ এখন কি করি। এই তুই এক কাজ কর, কলেজের মাঠে সবার সামনে কাঁধের উঠবোস কর। করব না, মগের মূল্যক নাকি? যা বলবে তাই করব। তুই করবি, তোর বাপ করবে, আর এখন করবি।
তানিয়া বিভিন্নভাবে মানা করতে থাকে, কিন্তু মেয়েগুলো নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি না। এদিকে সাব্বির কলেজ ক্যান্টিনে বসেছিল, তখনই এক ছোট্ট ভাই এসে খবর দেয়। সাব্বির ভাই কিরে, কি হয়েছে? সাব্বির ভাই, ভাবিকে লিয়া আর ঋতিকা মিলে র্যাগিং করছে। কি? হ্যাঁ ভাই, অনেকভাবে অপমান করার চেষ্টা করছে। কোথায় ওরা? কলেজের মাঠে ভাই, তাড়াতাড়ি চলুন। সাব্বির অনেক জোরে দৌড় লাগায়, সাথে সাত সহ বাকিরাও ওই দিকে। কিরে, তুই তো কোনো কথাই শুনছিস না, তোকে এইবার কি করব ভেবেও কুল পাবি না। বলে যেই হাত উঠাতে যায় তখনই দেখতে পায় কলেজের মাঠের ওই দিক থেকে অনেক ধুলো উঠছে, মানে কারা যেন দৌড়ে আসছে। তার মধ্যে থেকে সবার আগে সাব্বিরকে দেখা যাচ্ছে মাথায় রুমাল বাঁধা, দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। কলেজের সব ছেলেমেয়েরা সাব্বিরকে এভাবে দেখে ভয় পেয়ে যায়, কেননা সাব্বির যখনই এমন রেগে যায় তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। সাব্বির এসে ওদের সামনে দাঁড়ায়, পেছনে 4 বন্ধু আর ছোট ভাইরা। রিকিতা আর লিয়া ভয়ে কাঁপছে আর ভাবছে আজকে ওদের খবর আছে, যেটা সাব্বিরের লাল চোখ দেখেই আন্দাজ করতে পারছে। কি হলো এখন, মার? আরে কি যে বলিস, আমরা ওকে মারতে যাব কেন? তাহলে কি করছিলি বল? তুই এইভাবে কথা বলছিস কেন এই খারাপ মেয়েটার জন্য? ঠাস ঠাস করে থাপ্পড় পড়ল লিয়ার গালে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সাব্বির কখনো মেয়ের গায়ে হাত তোলেনি এই যাবৎ, কিন্তু সবাই এটা জানে যে সাব্বিরের রাগ লিমিট ক্রস করে গেলে ও যা খুশি করতে পারে। কি বললি? খারাপ মেয়ে? এই তুই কিভাবে ওকে খারাপ বলিস? ওর খারাপের কি দেখেছিস? তুই ওকে মারলি, তাও আবার এই খারাপ মেয়েটার জন্য? ঠাস ঠাস আবারও থাপ্পড় পড়ল। এবার ঋতিকার গালে থাপ্পড়গুলো খুব জোরে পড়েছে, একেবারে দাগ হয়ে গেছে। আমাকে খেপাচ্ছিস? আজকে এর পরিণাম স্বরূপ মারছি। আর সবাই রে বলে রাখি, তানিয়াকে আজ থেকে কেউ কিছু বললে সেটা আমাকে বলা হবে, তাই সাবধান। আমি চাই না কাউকে মারধর করতে। তুই এই মেয়ের জন্য আমাদের মেরেছিস, দেখিনিস এর ফল ভালো হবে না। যা যা, দেখা যাবে। তানিয়া সাইডে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে এতক্ষণ কান্না করছিল না, কিন্তু এখন প্রচুর কান্না করছে। এই মেয়ে, কান্না করছো কেন? চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলো সাব্বির। হেঁচকি উঠে গেছে কান্না করতে করতে। সাব্বির সাতকে ইশারা করে পানি আনতে বলে, সাত পানি নিয়ে আসে। সাব্বির তানিয়াকে পানি এগিয়ে দেয়, পানিটা খেয়ে নেয় তানিয়া। আপনি কেন আমার জন্য ওদের মারলেন? কথাটা অনেক ভাব ঘুরিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি সোজাসুজি উত্তর দেব যে আমি তোমাকে ভালোবাসি। তাই মজা করছেন আমার সাথে? একদম না, আমি সিরিয়াস। আসলেই? হ্যাঁ। তো কেন ভালোবাসেন আমায়? ভালোবাসার হাজারটা কারণ আছে, কিন্তু না বাসার একটাও কারণ নেই। কিন্তু আপনি তো একটা গুন্ডা। আমি গুন্ডা, সেটা সবার জন্য না, যারা খারাপ কাজ করে তাদের জন্য। তবুও সবাই আপনাকে ভয় পায়। সবাই পায় না, যারা খারাপ কাজ করে তারা পায়। এখন এটা বলো, আমাকে ভালোবাসবা কিনা? বাসবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি। সিগারেট খাওয়া ছাড়তে হবে আপনাকে, আর নিয়মিত ক্লাস করতে হবে। সিগারেট? আচ্ছা, আমি কথা দিলাম আর কোনোদিন নিজের টাকায় সিগারেট খাবো না। বন্ধুরা খাওয়ালে খাবেন? তুমি তো আমার টেনশনে ফাইলা দিলা। পারবেন কিনা বলেন? পারবো, তবে একটু সময় দিতে হবে। আচ্ছা দিলাম। এখন তো বলো যে ভালোবাসি। প্রপোজ করছেন? ও সরি, ভুলে গেছি। সাদ, ফুল নিয়ে আয়। জি ভাই। সাদ দৌড়ে যায় কলেজ বাগান থেকে, গাছ সহ ফুল তুলে আনে। আরে হাদারাম, ফুল আনতে বলছি, গাছ না। তাড়াহুড়ায় মাথায় ছিল না। সাব্বির গাছগুলোর থেকে কয়টা ফুল নেয়, নিয়ে তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। মায়াবতী, তোমার ওই কাজল কালো চোখের প্রেমে পড়েছি, তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসির প্রেমে পড়েছি, তোমার ওই মাতাল চুলের প্রেমে পড়েছি। অবশেষে তুমি নামক নেশায় আসক্ত হয়েছি। তুমি কি সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিট শুনতে দিবে? তোমার ওই মনের ঘরে আমাকে একটু জায়গা দিবে? একটুখানি জায়গা দিলেই হবে। আমি সারা জীবন তোমার ঠোঁটের হাসির কারণ হব, সারা জীবন তোমাকে রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। কি দিবে না? আমাকে তোমাতে আসক্ত হওয়ার সুযোগ হবে না? আমার বেঁচে থাকার কারণ হবে না? আমার নিঃশ্বাস নেওয়ার কারণ? তোমাকে বড্ড বেশি ভালোবাসি,
আই লাভ ইউ। পুরো কলেজ সাব্বিরের প্রপোজ দেখছে। সবাই জানে যে সাব্বির মারপিট পারে, কিন্তু সাব্বির যে এত রোমান্টিকভাবে প্রপোজ করতে পারে সেটা জানতো না। আই লাভ ইউ টু। তানিয়া সাব্বিরের হাতে থাকা ফুল নিয়ে নেয়। সাব্বির খুশিতে তানিয়াকে জড়িয়ে ধরে। সরি জড়িয়ে ধরার জন্য। ওই কিসে সরি? আমাকে না জড়িয়ে ধরলে কাকে ধরবে? সারা কলেজ একসাথে হাততালি দিয়ে ওঠে। সাদ, আরিয়ান, নীল, সৌরভ, অমর, সাইফুল সবাই খুশিতে লাভ লুঙ্গি ডান্স দিতে থাকে। আজ একটা ভাবি হইল অবশেষে। শালা টিট দে সবাইকে। অবশ্যই। সাব্বির বাইক বের করলো। সাব্বির বসছে পিছনে তানিয়া, আর পেছনে আরো 6টা বাইক সাতসহ বাকিরা রাস্তা দিয়ে চলছে ফুল স্পিডে। এত স্পিডে বাইক চালাও কেন? ভয় করে তো। ভয় কিসের? আমি তো আছি। এজন্যই তো বসছি। আমি কোনোদিন বাইকে বসি নাই, ভয় করে তাই। ভাবি ভয় পাবেন না, ভাই খুব ভালো বাইক চালায়। দেখছি তো, কিন্তু আপনার হেতি কই? মানে? আরে আপনার জিএফ কই? আর শরম দিয়েন না ভাবি, যেই কয়টারে প্রপোজ করছি সব কয়টা পালাইছে ভয়ে। হাহা করে হাসছে সাথে তানিয়া। বাইক নিয়ে সবাই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। সবাইকে ইচ্ছে মতো খাওয়ায় সাব্বির। সবাইকে খাইয়ে বিদায় জানায় সাব্বির। তানিয়াকে বাসায় দিয়ে আসবে এখন সাব্বির, তাই ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। 2টা বাইক, একটা সাব্বির আর একটাই সাদের। বাকিরা চলে গেছে, আর সাদ সারাদিন সাব্বিরের সাথেই থাকে। সাব্বির ওকে নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তানিয়ার বলা ঠিকানা মতো সাব্বির পৌঁছে গেছে। একটা এতিমখানার সামনে এসেছে তারা। এখানে কেন তানিয়া? তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি এতিম, আর এটাই আমার বাড়ি। সাব্বিরের তানিয়ার জন্য দুঃখ হয়। তানিয়ার চোখে পানি ছলছল করছে। আরে পাগলি, কান্না করো কেন? কে বলছে তোমার কেউ নেই? আমি আছি না? তোমার জন্য আজ থেকে তোমার আমি আছি। তাই তুমি আর কোনোদিন নিজেকে এতিম বলবে না, ঠিক আছে? ওকে। বলেই সাব্বিরের বুকে মাথা রাখে। তানিয়া, ভাবছি তোমাকে কিছুদিনের ভেতরে আমার বউ করে নেব। সত্যি? হ্যাঁ, আব্বুকে বলে নি তারপর। আচ্ছা, এখন ভেতরে যাই, ভালো থেকো। তোমাকে কাল এখান থেকে পিক করে নেব। আচ্ছা। কিন্তু এর মধ্যেই তানিয়ার জন্য ঘনিয়ে আসছিল অনেক বড় বিপদ, যেটা সাব্বির জানতো না। সাব্বির বাসায় চলে আসে। সাদ সাব্বিরকে বিদায় জানিয়ে চলে যায়। সাব্বির ওর বাবাকে সবটা খুলে বলে। তানিয়ার ব্যাপারে ওর বাবা অনেক খুশি হয়, কারণ ছেলে এই প্রথম কারো কথা মুখ ফুটে বলেছে। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে ছেলেটা একেবারে চুপসে গেছিল, কারোর সাথে তেমন কথা বলতো না। কিন্তু আরিয়ান, নীল, অমর, সাইফুল ওদেরকে যখন থেকে পাশে পেয়েছে তখন থেকেই সবটা ভুলে গেছে। তাই সাব্বিরের বাবা চায় না সাব্বির আর কোনো কষ্ট পাক। এইভাবে কিছুদিন সাব্বির আর তানিয়ার প্রেম কাহিনী খুব ভালোই চলছিল। সাব্বির ভালো হয়ে যাচ্ছিল, গুন্ডামি মাস্তানি ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিচ্ছিল। সাব্বিরের কারণে ওর বন্ধুরা সহ সাদও ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু সব ভালো সবার সয় না। তানিয়ার প্রতি কারোর তীব্র ক্ষোভ ছিল, যেটা অনেক ভয়ঙ্করভাবে সাব্বিরের জীবনে আঘাত আনলো। কলেজের বাইরে তানিয়া সহ সাব্বিরা সবাই ফুচকা খাচ্ছিল। তখনই তানিয়ার প্রচণ্ড ঝাল লাগে। দোকানদারের পানি শেষ, তাই সাব্বির রাস্তার ওপাশের দোকানে যায় পানি আনতে। পানি নিয়ে চলে আসছিল, তখনই একটা ট্রাক এসে সাব্বিরকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সহ সবাই এটা দেখে জায়গাতেই বরফের মতো জমে যায়। তানিয়া সাব্বির বলে চিৎকার দিয়ে ছুট লাগায়। পেছনে আরিয়ান, অমর আর বাকিরাও দাঁড়িয়ে আছে। সবটা যেন কেমন থমকে গেছে এক মুহূর্তেই। সবটা হয়ে গেল সাব্বিরের কাছে যাওয়ার জন্য। যেই তানিয়া সহ বাকিরা দৌড় দেয়, তখনই আর একটা বাস এসে তানিয়াকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সাব্বিরের কাছে যেতে চাইলো, কিন্তু মাথা সহ সারা শরীরে অনেক চোট থাকায় সাব্বিরের কাছে যেতে পারে না। কিছুক্ষণের ভেতরেই তানিয়া চোখ বন্ধ হয়ে আসে। সাব্বির সেখানেই পড়ে আছে, সবটা দেখছে পড়ে থেকে, কিন্তু নড়াচড়া করার শক্তিটুকুও পাচ্ছে না। চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। সাব্বিরের বন্ধুরা দুজনকে গাড়িতে ওঠায়। সাদ সহ সবাই কান্না করছে। ভাই একটু চোখটা খোলার চেষ্টা করেন, ভাই আপনার কিছু হবে না, ভাই আপনার কিছু হবে না। সাব্বিরের বন্ধুরা সবাই তানিয়াকে আর সাব্বিরকে একটা হসপিটালে ভর্তি করায়। সাব্বিরের জ্ঞান ফেরে 2 দিন পরে। জ্ঞান ফিরতেই সাব্বির চারদিকে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তানিয়াকে না দেখতে পেয়ে সাব্বির চেঁচামেচি করতে থাকে।
কিন্তু কেউ আসছে না। একটু বাদেই নার্স প্রবেশ করে কেবিনে আর সাব্বিরের অবস্থা দেখে ওর বন্ধুদের সহ ওর বাবাকে খবর দেয়। সাদ হাসপাতালের বাইরে ছিল। দোকানে সাদ ছুটে আসে। সাদ কেবিনে প্রবেশ করে দৌড়তে দৌড়তে। কেবিনে প্রবেশ করতেই ভাই শান্ত হন, সব ঠিক আছে। তানিয়া কই? ও কোথায়? ও ঠিক আছে? সাদ কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে কথা বলছিস না কেন? সাদ তবুও কোনো কথা বলে না। কিরে চুপ করে আছিস কেন? এর মধ্যেই সাব্বিরের বন্ধুরা চলে এসেছে। এই রাফি, নীল, ওমর, ও কথা বলছে না কেন? আমার তানিয়া কই? ও ঠিক আছে তো? সাব্বির শান্ত হ, এই অবস্থায় এতটা রিয়েক্ট করিস না, তোর ক্ষতি হবে। আরে ভাই বলছিস না কেন? তানিয়া কই? তানিয়া ভাবির কি? তানিয়ার কি? সাদ বলতে শুরু করে। ভাই আপনাকে বাঁচাতে গিয়ে তানিয়া ভাবিও অ্যাক্সিডেন্ট করে আপনাদের হাসপাতালে ভর্তি করি, কিন্তু আপনার অবস্থা ততটা খারাপ না হলেও তানিয়া ভাবির মাথায় অনেক বড় চোট পায় এবং ভাবির মেমোরি লস হয়। ভাবির জ্ঞান ফেরার পর আমাদের কাউকে চিনতে পারেনি, আপনার কথা বললে আপনাকে চিনেনি। সবটা শুনে সাব্বিরের মাথা চড়ক দিতে থাকে। মাথায় কিছুই ঢুকছে না সাব্বিরের। সাব্বির নিজেকে সামলা ভাই। তানিয়া কই এখন? জানি না, জ্ঞান ফেরার পর কই যেন চলে গেছে। আমরা ভেবেছিলাম যে তানিয়া ভাবি আশ্রমে যাবে, কিন্তু পরের দিন আমরা যখন সেইখানে যাই তখন ভাবি সেখানে ছিল না। খোঁজ নিয়ে জানতে পারি ভাবি সেখান থেকে চলে গেছে। কোথায় গেছে আমার তানিয়া? জানি না ভাই। এই ঘটনায় সাব্বিরের জীবনটা পুরোই বদলে দেয়। সাব্বির খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। সব আগের মতোই হয়ে যায়। সাব্বিরের বাবা সাব্বিরকে নিয়ে অনেক ভয়ে ছিল, কেননা সাব্বির তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। সাব্বির পাগলের মতো আচরণ করত। সাদ, নীল, অমর, ফারি, সাইফুল ওরা সাব্বিরের অবস্থা দেখে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মেয়েটা হঠাৎ করে হারিয়ে গেল। একদিন সন্ধ্যাবেলা সাব্বির তানিয়ার সাথে যেখানে বসে থাকতো ক্যাম্পাসের পুকুর পাড়ে সেখানে বসেছিল। তানিয়ার কথা মনে করে কাঁদছিল। তানিয়ার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত স্মৃতিগুলো সাব্বিরকে আরও বেশি কষ্ট দেয়। তানিয়াকে একদিন জিজ্ঞাসা করেছিল সাব্বির যে তুমি আমার থেকে কি কি প্রত্যাশা করো। একটা ভালোবাসায় তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ আর পুলিশ হওয়া। মানে তুমি চাও আমি পুলিশ হই? আমার পুলিশ অনেক ভালো লাগে। আমি পুলিশ হতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে মানুষ পুলিশ কেমন যেন লাগে, তাই ভেবেছি নিজের হাজবেন্ড পুলিশ হবে। ওকে ডান। কি ডান? পুলিশের চাকরি। আসলেই তুমি পুলিশ হবে? আমার জানটা আমার কাছে এতটুকুনি একটা ইচ্ছা করছে, আর আমি পারবো না তার ইচ্ছা পূরণ করতে। কিন্তু ভালো পুলিশ হতে হলে তো অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। সেটাও করব দরকার পড়লে। আচ্ছা, তুমি যেদিন চাকরি পাবে ওই দিনেই আমরা বিয়ে করব, কেমন? চাকরি পেতে তো দেরি আছে, এতদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পারবা না অপেক্ষা করতে? আমি তো 1 মিনিট তোমাকে ছাড়া বাঁচি না, আর এতদিন কিভাবে সম্ভব? সব সম্ভব, চাইলেই সম্ভব। এই কথাটা সাব্বিরের মাথায় বাড়ি খেতে থাকে। যেহেতু তানিয়া বেঁচে আছে, তাহলে তানিয়াকে তো সাব্বির খুঁজে পাবেই একদিন। তাই সাব্বির সিদ্ধান্ত নেয় পুলিশ হবে। এই ইচ্ছার কারণে সাব্বির আবারও আগের মতো পড়াশোনায় মন দেয়। পরীক্ষায় ভালো রেজাল্ট করে আর পুলিশের অ্যাপ্লাই করে। পুলিশে অ্যাপ্লাই করতেই সাব্বিরের বাবা সাব্বিরের বিয়ের কথা বলে, কিন্তু সাব্বির একটা কথা সাফ জানিয়ে দেয়, বিয়ে করলে তানিয়াকেই করব, সেটা এ জন্মে না হলে বিয়ে করব না। সাব্বিরের বাবা আর সাব্বিরকে এই নিয়ে আর কিছু বলে না। ছেলে জেদ করেছে, তাই কিচ্ছু না বলাই ভালো। জেদের কারণে ও তানিয়াকে খুঁজে পেতেও পারে। কিছুদিন পরে একটা লেটার আসে বাড়িতে, যেটা সাব্বিরের পুলিশের SI পদের চাকরি হয়ে গেছে। জয়নিং ডেট বলে দেওয়া হয়েছে। পুলিশের চাকরি পাওয়ার পর সাব্বির মনে মনে বলে, তানিয়া আমি পেরেছি, একবার তোমাকে খুঁজে বের করব, যতই কষ্ট হোক না কেন আর যতই সময় বা লাগুক না কেন তুমি আমার হবে, বুড়ো বয়সে হলেও তুমি আমারই হবে। চাকরি পাওয়ার পরে সাব্বির ডিউটি জয়েন করে। সেই দিন একটা প্রপোজাল আসে, যেটা রিকিতা নিয়ে এসেছিল। মানে রিকিতার বাবা ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সাব্বির রিকিতার বাবাকে সরাসরি মানা করে দেয়। এতে সাব্বিরের প্রতি রিকিতার রেগে যায় এবং বলে ফেলে যে আমাকে বিয়ে করলি কি পাবি না যা তানিয়া দিতে পারবে, আমি পারবো না। সাব্বির এতক্ষণে একটা সোফায় বসেছিল, কিন্তু তানিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। তুই করেছিস তানিয়ার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ আমি করেছি। ওই দিন তোকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া সব আমার প্ল্যান ছিল,
কিন্তু ওই দিন কীভাবে যেন ওই ড্রাইভারটাকে খুব জোরে আঘাত করে, যেটা আমার প্ল্যানে ছিল না। ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসলো সাব্বির রিকিতার মুখে। ছি রিকি, আমি ভাবিনি যে তুই এতটা নিচু যে আমাকে পাওয়ার জন্য তানিয়ার অ্যাক্সিডেন্ট করাবি। তোকে এর ফল ভোগ করতে হবে, দেখে নিস। এদিকে রিকিতা ভয় পেয়ে চলে যায়। এর কিছুদিনের ভেতরই সাব্বির রিকিতাকে ভুয়া মার্ডার কেসে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দেয়। এরপর তানিয়াকে খুঁজতে থাকে আর এর মাধ্যমে বিভিন্ন কেস ঘাটতেও এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন কঠিন কেস সলভ করে সাব্বির কমিশনার পদে প্রমোশন পায়, যেটা তো জানতেনি। আর এতক্ষণ অতীতের ঘটনা ছিল। বর্তমানে সাব্বির কমিশনার অফিসে যাবে, তখনই একটি মেয়ে সাব্বিরের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে সাব্বিরের অতীতের স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠেছিল। সে আর কেউ না, লিয়া, যে রিকি তার বেস্ট ফ্রেন্ড ছিল। কি হলো? কে আপনি? এভাবে গাড়ির সামনে দাঁড়ালেন কেন? সাব্বির ভাই, আমাকে চিনতে পারছো না? আমি লিয়া। লিয়া? ও হ্যাঁ, মনে পড়েছে। তো কি খবর হঠাৎ এভাবে গাড়ির সামনে? ভাই, একটা কথা বলতে এসেছে, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কি কথা যে এভাবে আসতে হলো? ভাই, আপনার তানিয়ার সম্পর্কে বলতে এসেছি। তানিয়ার সম্বন্ধে? হ্যাঁ, তানিয়ার সম্বন্ধে, কিন্তু এখানে না, অন্য কোনো জায়গায়। আচ্ছা চলো। বলে সাব্বির ফাহিমকে নিয়ে বাড়ির বাগানে গিয়ে বসে। সাথে লিয়াও এসেছে। বসার পর সাব্বির ফাহিমকে কফি আনতে বলল। ফাহিম চলে গেল। ভাইয়া, যেটা বলবো সেটা আপনার হয়তো বিশ্বাস হবে না, তবুও আপনাকে বিশ্বাস করতে হবে। রিকিতা আপনাকে একটা কথা বলেনি, আর কোনোদিন বলতেও না। আমি জানি, আপনি তো সবটা জানেন। আপনাকে আর নতুন করে কি বলবো? ওই দিন তানিয়ার অ্যাক্সিডেন্টের করেই রিকিতা শান্ত হয়নি। আরেকটা ঘটনা না ঘটানো পর্যন্ত ওর মন শান্তি পেত না। তাই ওই দিন হাসপাতালে যায়। যখন জানতে পারে যে তানিয়া বেঁচে আছে, তখন অনেক রেগে যায় আর তানিয়ার কে মারার মতলব করে। কিন্তু এটা আমার পছন্দ হয়নি। আমার মন সায় দেয়নি এতে। আমি রিকির বেস্ট ফ্রেন্ড হতে পারি, তবুও একজন মানুষ হয়ে আর একজনের জীবন নিয়ে খেলা, এটা আমার পছন্দ হয়নি। তাই আমি রিকিতাকে মানা করি, কিন্তু রিকিতা বলে যে হয় ওকে মেরে ফেলবে, না হয় এমন কিছু করবে যার ফলে যাতে তানিয়ার জীবন থেকে আপনি মুছে যান। তাই রিকিতা ডাক্তারকে বলে যে এমন কিছু করতে যাত্র তানিয়া ওর সব স্মৃতি হারিয়ে ফেলে। ডাক্তার বলে যে এমন কিছু করলে ব্রেনে অনেক আঘাত পাবে। এর থেকে আমি এমন কিছু করতে পারি যাতে পেশেন্ট সাময়িক সময়ের জন্য 1 বা 2 বছরের সব কিছু ভুলে যাবে, কিন্তু এটা সাময়িক ট্রিটমেন্ট পেলেই আবার সব মনে পড়ে যাবে। তখনই রিকিতা বলে যে এটাই যথেষ্ট, আরও যতদিন সাব্বিরকে ভুলে থাকবে আমি ততদিনে সাব্বিরকে বিয়ে করে ফেলব। এর মানে তানিয়ার আবার সব কিছু মনে পড়বে? হ্যাঁ ভাইয়া, ওর আবার সব কিছু মনে পড়বে, কিন্তু এটা তখনই হবে যখন ও অনেক বড় কোনো শখ পাবে বা ট্রিটমেন্ট দেওয়া হবে। আর ট্রিটমেন্টে অনেক দিন সময় লাগবে, আর তানিয়ার সব মনে নাও পড়তে পারে। আর আমি জানি যে আপনি তানিয়াকে এখনও ভালোবাসেন আর খুঁজছেন। আমরা যা করেছি তার জন্য ক্ষমা করাটা যে কারোরই কাছেই কষ্টকর, তবুও বলছে আমাকে ক্ষমা করে দিয়েন। এখনো তোমাকে একটা কথা বলি, আমি তানিয়াকে পেয়ে গেছি। কি সত্যি ভাইয়া? হ্যাঁ। সাব্বির সবটা বলে লিয়াকে। আমি খুব খুশি, আমার জন্য কারোর জীবন নষ্ট হয়নি, এইটা ভেবে আমি খুশি। আমি এখন মরলেও শান্তিতে মরতে পারবো। আর ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো, যা খুশি জিজ্ঞেস করো। সাইফুল কোথায় আপনি জানেন? কেন? একটা কথা কোনোদিন বলা হয়নি। সাইফুলকে আমি অনেক ভালোবাসি, কিন্তু অনেকদিন যাবত ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না। তোমার নাম্বার দিয়ে যাও, আমি ওকে পেলে তোমাকে ফোন দিতে বলবো। ধন্যবাদ ভাইয়া। লিয়া চলে যাওয়ার পর সাব্বির কমিশনার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তানিয়ার কথা মনে পড়ে। সাব্বির ফাহিমকে তানিয়ার কাছে যেতে বলে। গাড়ি তানিয়ার বাসার মানে রায়সার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাব্বির বেরিয়ে তানিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে তানিয়াকে ডাকে, কিন্তু তানিয়ার কোনো রেসপন্স করে না। সাব্বির আবারও দরজায় বাড়ি দেয়, কিন্তু এবারও কোনো রেসপন্স পাওয়া যায় না। সাব্বির এবার খুব চিন্তায় পড়ে যায়, মেয়েটার কিছু হলো না তো।
আবার সাব্বির জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে দেখে তানিয়া বিছানায় শুয়ে আছে। এটা দেখে সাব্বিরের চিন্তা কিছুটা কমে। এই তানিয়া, তানিয়া। তানিয়া এখনো কোনো জবাব দিচ্ছে না, তাই সাব্বির তানিয়াকে জাগানোর জন্য কাঁধে হাত দেয়। তানিয়ার শরীর আগুন হয়ে আছে, অনেক জ্বর এসেছে আর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সাব্বির তানিয়াকে কোলে তুলে নিয়ে গাড়িতে যায়। ফাহিম অবস্থা বেগতিক দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? সাব্বির শুধু বলে হাসপাতালে চলো। ফাহিম ড্রাইভ করতে লাগলো। হাসপাতাল খুব দূরে না, কাছেই কমিশনার অফিস থেকে খানিক দূরে, যেখানে তানিয়াকে ভর্তি করা হলো। তানিয়াকে ভর্তি করে সাব্বির যেই বিল কাউন্টারে গেল তখনই একটা ফোন আসলো। সেই লোক যার সাথে সাব্বিরের আজ দেখা করার কথা ছিল, মানে স্টিফেন অথারের লোক। এই সাব্বিরকে যেতে হবে, কিন্তু তানিয়াকে একা রেখে তো যাওয়া যাবে না, তাই রাইসাকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলে। রাইসা আসলে সাব্বির চলে যায় ছদ্মবেশ ধারণ করে একটা গ্যাংস্টারের মতো, সাথে কিছু লোকদেরও ফোন দেয়। ওই হোটেলের সামনে আসতেই লোকটাকে দেখতে পায় সাব্বির। ওই লোকটা সাব্বিরকে একটা গাড়িতে বসিয়ে দেয়। গাড়ি চলতে থাকে, কিন্তু কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছে না। একটু বাদে সাব্বিরকে একটা জায়গায় এনে রাখা হয়। লোকটা বলে, আমি আসছি। একটা নির্জন এলাকা, গ্রামের মতো, সেখানে একটা বড় ডায়েরি ফার্মে লোকটা একটু বাদে ফিরে আসে। সাথে কিছু লোক, সবাই সাব্বিরকে দিকে তাকিয়ে কেমন যেন একটা হাসি দেয়। লোকটা সাব্বিরের চোখে কাপড় বেঁধে দেয়। কাপড় বেঁধে দেওয়ায় সাব্বির কিছু দেখতে পাচ্ছিল না। লোকটা সাব্বিরকে নিয়ে যাচ্ছিল আর সাব্বির যাচ্ছিল। সাব্বির চোখে বাঁধা অবস্থায় যতটুকু বুঝতে পারছিল যে সিঁড়ি দিয়ে নিচে নাম। একটু বাদে একটা অন্ধকার রুমে সাব্বিরের চোখ খুলে দেওয়া হলো। চারদিকে অন্ধকার, তাই কিছু দেখা যাচ্ছিল না। একটু বাদে চারদিকে লাইট জ্বলে উঠল। লাইটের আলোয় দেখা যাচ্ছিল যে স্টিফেন আর্থার বসে আছে। সাব্বিরকে ইশারায় ডাকা হলো। সাব্বির কাছে গেলে জিজ্ঞাসা করা হলো, কেন এসেছে, কি দরকার স্টিফেন আর্থারের সাথে? আমার মাল লাগবে, ড্রাগ। কি ড্রাগন লাগবে? মজা করিস? তুই বাচ্চা মানুষ, এত ড্রাগ দিয়ে কি করবি? ড্রাগন দিয়ে যা করে তাই করব, বিক্রি করব। আর আমাকে কেউ মাল দিচ্ছে না, তাই এখানে এসেছি। তোর নাম কি, আর কেন তোকে সবাই ড্রাগন দিচ্ছে না? সাব্বির ভাইয়ের নাম শুনেছেন? সাব্বির ভাও বলেই একজন আর একজনের দিকে তাকাতাকি করছিল। স্টিফেন আথার পর্যন্ত সাব্বিরের দিকে তাকিয়েছিল। সাব্বির ভাওকে তুই কিভাবে চিনিস? সাব্বির ভাইয়ের সাথে তোর কি সম্পর্ক? এত বড় মাফিয়া ডনকে তুই কিভাবে চিনিস? তুই কি সাব্বির ভাও নাকি? হ্যাঁ মান্না, আমি আশরাফ। আমি সাব্বির ভাইয়ের সাথে শত্রুতা করেছি, তাই কেউ আমাকে মাল দিচ্ছে না। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম কি না কি। তোকে মাল দিব, ওই রুমে যা, দেখে তোর মাল রেডি। সাব্বির স্টিফেনের বলা রুমে যায়। গিয়ে দেখতে পায় যে চারটা চেয়ারে উল্টো দিকে ঘোরানো, আর ওই চেয়ারের অন্য পাশে কেউ বসে আছে, কিন্তু কারা সেটা দেখা যাচ্ছিল না। কে ওখানে? বলার সাথেই চারটা চেয়ার ঘুরে যায় আর চারজন লোককে দেখতে পায় সাব্বির, যাদের দেখে সাব্বিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আলতাফ চৌধুরী, শাহিন খন্দকার, মজিব মণ্ডল, লিটন দাস, এরা চারজন বসে আছে আর এদের হাতে পিস্তল। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই সাব্বিরের পায়ে একটা গুলি করে চারজনের একজন। কিরে, কি ভেবেছিলি সহজে ছাড় পাবি? তোকে এখানে আনা সহ সব প্ল্যান আমাদের। আরে স্টিফেন আমাদের লোক? স্টিফেন তো কেবল একটা নাম, আমার ওর পাওয়ার। সাব্বিরের পা বেয়ে গুলি ক্ষত থেকে রক্ত পড়ছে। না, আমি এতটা ভাবিনি। ভেবেছিলাম স্টিফেনকে খতম করেই চলে যাব, বাট তোদের যখন সব প্ল্যান, তাহলে তোদেরই খতম করব। স্টিফেনের লোক চার দিক থেকে সাব্বিরকে ঘিরে ধরলো। সবাই সাব্বিরের দিকে বন্দুক তাক করে আছে, মনে এক ক্রাশ ফায়ার করবে, কিন্তু তখনই বাইরের থেকে কিছু লোক এসে বলল, বস, একটা হেলিকপ্টার এসেছে বাইরে, আর তার থেকে 5-6 জন লোক নেমে আসছে আমাদের দিকে। আমাদের 5 জন লোককে মেরে দিয়েছে। সাব্বির এটা শুনে রক্তাক্ত অবস্থায় হাসতে থাকে। আমি এত সহজে মরবো না। তখনই স্নাইপারের গুলির মতো ফাঁস করে কতগুলো গুলি চলল আর স্টিফেন সহ সবাই মাটিতে শুইয়ে দিল। কেবল আলতাফ, মজিব, লিটন, শাহিন এদের বাদে 6 জন কালো স্যুট বুট পরা এজেন্টের মতো লোক ঘরে ঢুকলো। এরা কারা সেটাই ভাবছে তো? এরা হলো সাদ, সাইফুল, নীল, অমর, ফাহিম আর রেজওয়ান।
সবার দুই হাতে হাতে শর্ট গান আর নীল আর অমরের হাতে মেশিন গান। তোরা এসে পড়েছিস? জি বস। তোকে বিপদে ফেলে আমরা কি বসে থাকবো নাকি? কিন্তু একটু লেট হয়ে গেছে, আর একটু আগে আসলে পায়ে গুলি খেতি না। আলতাপ সহ বাকিরা বসে আছে, মনে হচ্ছে গরম কড়াইয়ে বসিয়ে রেখেছি এমন করছে। কি আলতাপ সাহেব হাওয়াফুস? তুই পুলিশ না? হ্যাঁ। তাহলে এরা কারা? এরা সিক্রেট এজেন্ট, টপ সিক্রেট এজেন্ট, আর আমিও একজন সিক্রেট এজেন্ট, প্লাস আন্ডারওয়ার্ল্ড কিং মাফিয়া ডন সাব্বির ভাও। সাব্বির ভাই? এখন কি করবে বল? আমাদেরকেও মেরে দিবে? তো কি ভেবেছিস? কিন্তু আগে এটা বলছে স্টিফেনের সাথে তোর সম্পর্ক কি? স্টিফেন আমাদের জন্য কাজ করে, আমরাই ওকে ডন বানিয়েছি। ও আমাদেরকে মার্ডারে একটা হেল্প করে, তারপর থেকে আমরা ওকে ব্যবহার করেছি। বিনিময়ে দিয়ে গেছে মোটা অঙ্কের টাকা আর পাওয়ার। তোরা কার মার্ডার প্ল্যান করেছিস? স্টিফেনকে দিয়ে? নীলা জশ চৌধুরী। কি কুত্তার বাদ! কেন মেরেছিস বল? বলেই সাব্বির একটা গুলি করে আলতাপের পায়ে, আর আলতাপ বলে, থাম, তোর জান পাখি এখন আমার হাতে, ভুলে গেছিস? মানে? তোর জান পাখি তানিয়া, যার জন্য আমাদের সবার ছেলেকে মার্ডার করেছিস। কি? হ্যাঁ। তখনই একটা লোক তানিয়াকে নিয়ে আসে। লোকটা হচ্ছে অনিক, পুলিশ অফিসার অনিক। অনিক তুমি? হ্যাঁ, আমি কি বলবো, আর টাকার গোলাম সবাই, আমিও। ওই শালাকে তো আগে মারবো। না সাদ, বোকামি করিস না। ওর গান পয়েন্টে তানিয়া। সবাই পিস্তল নামাও। সবাই অস্ত্র নামিয়ে রাখে। সবই বুঝলাম, কিন্তু নীলা চৌধুরীর সাথে তোর কি সম্পর্ক? আমার মা সে, আগে এটা বল, ওনাকে কেন মেরেছিলি? উনি আমাদের একটা কেসের জজ ছিলেন, আর সেই কেসটা ছিল অস্ত্রের। উনি যদি সেদিন বেঁচে যেতেন তাহলে আমাদের অনেক বছরের সাজা হতো, তাই উড়িয়ে দিয়েছি। আর আজকে তোকে উড়াবো, উপরে গিয়ে আমার সালাম জানাস। তোকে তো আমি... না না, একদম কোনো কিছু করার চেষ্টা করিস না, আর ভুলে যাস না তোর প্রাণ ভোমরা আমাদের হাতে। সাব্বির কিছু করতে পারছে না, কারণ তানিয়াকে গান পয়েন্টে রেখেছে। সাব্বির, আপনি আমার কথা ভাববেন না, আপনি এনাদের মেরে দিন, আপনার মায়ের খুনিদের বাঁচিয়ে রাখবেন না। হঠাৎই অনিকের ফোন বেজে ওঠে, আর অনিক ফোনে চোখ দেয়। তখনই সাব্বির জুতোয় গুজে রাখা গান দুটো বের করে অনিকের হাতে ফায়ার করে, আর তানিয়াকে নিজের কাছে নিয়ে আসে। আর অনিকের হাতে ফায়ার করার সাথে সাথে সাদ সহ বাকিরা হাতে অস্ত্র তুলে নেয়। ওহ শিট। নে এবার উপরে গিয়ে আফসোস করিস, বলেই মাথায় চোখ বরাবর গুলি করে। এখন আলতাপ সহ বাকিদের সামনে নীল, অমর, সাদ, ফাহিম একজন এজেন্ট, মানে ছদ্মবেশী পুলিশ। সাইফুল আর বাকিদের সবার হাতে গান, যেগুলো ওদের দিকে তাক করা। সাব্বির তানিয়াকে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাইরে চলে আসে। তানিয়া উল্টো দিকে ঘুরতেই ফায়ারিং এর আওয়াজ শুরু হয়। তানিয়া পেছনে তাকাতে গেলেও সাব্বির তাকাতে দেয় না, কারণ সাদরা আলতাপদের ক্রাশ ফায়ারিং করছে, মানে ব্রাশ ফায়ার। 10 মিনিট পর সবাই বাইরে বসে আছে, সাদ সহ সবাই যে যার মতো বসে আছে। আর তানিয়ার সামনে একটা টেবিলের ওপর বসে আছে, জ্বর এখনো আছে। সাব্বির ভাই, কাজ তো এখন শেষ। অল ক্লিয়ার। না, এখনো বাকি আছে। কি? সবাই নীলকে জিজ্ঞাসা করলো। তানিয়া বাবির সাথে আপনার বিয়ে? ওইটা এই জন্মেও হবে না, কারণ আপনি তো আমায় ভালোবাসেন না। কে বলছে? আমি নিজেই বলি, 5 বছর পর খুঁজে পেলেন, আর একবার জড়িয়েও ধরলেন না। মানে এত ভালোবাসলেন, বিয়ে করতে চাইলেন, আর আমি প্রপোজ করলাম আর উত্তর দিলেন না। তানিয়া দেখো, মজা করো না। তোমার কি সব মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। সাদ, নীল, ওমর, রাফি, সাইফুল, রিকিতা, সবাইকে মনে আছে। এ কথা বলার সাথে সাথে সাব্বির বসা থেকে উঠে দাঁড়ায়। ওর চোখে পানি চলে এসেছে। দৌড়ে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরেছে এভাবে যেন ছাড়লেই পালিয়ে যাবে। তোমার কখন মনে পড়েছে আর আমাকে জানাওনি কেন? যেদিন আমাকে রক্ষা করেছিলে সেই দিন তোমাকে দেখেই, কিন্তু যখন তোমার নাম দেখতে পেলাম ব্যাচে, তখন শিওর হলাম। তানিয়া চলো। কোথায়? কাজী অফিসে। না, আগে হাসপাতালে। বিয়ে না হলে এভাবেই থাকবো। আচ্ছা বাবা, পরে যেও, কিন্তু আগে একটা ফার্মেসিতে চলো, তারপর বিয়ে বাসর সব হবে। সাইফুল। বল, কি বলবি? এই নাম্বারটা রাখ। কার নাম্বার? লিয়ার। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। সত্যি? হ্যাঁ, তাহলে দুজনে বিয়েটা একসাথে সেরে ফেলবো। আমি ওকে পছন্দ করি, কিন্তু কোনোদিন বলা হয়নি। আচ্ছা চল।
সাব্বির আর সবাই গাড়ি নিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে যাচ্ছে। গাড়িতে পেছনে বসে আছে তানিয়া আর সাব্বির। সাব্বির তানিয়ার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। এই ঘুম যেন কত জন্মের ঘুম। তানিয়া সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাসছে। এ হাসির অনেক পাওয়া না পাওয়ার মাঝে অনেক গল্প বলে দেয়। বেঁচে থাকুক ভালোবাসা।